So for project, what you need to do, you have to submit the final একটা folder, ওটাকে project মানে final submission folder. Now, in your midterm and final exam, you will be compress your project folder. Zip করে ওটা আপলোড করবেন। কিন্তু এখানে you don't need to compress the project folder because project folderটা submission folder আপনি পেস্ট করে দিবেন। So you will compress the submission folder. কাজে ওটার ভেতরে আবার আরেকটা জিপ রাখার প্রয়োজন নেই। Now, why there is a submission folder? Because it will not only include the project folder, অর্থাৎ IntelliJ project folder, not only that, it will also include the final version of your CRA report. It will also include the final version of the PDF of your class diagram. So, যেহেতু project folder is not only component for your final submission, so project folder, CRA report, class diagram, also a table যেটা আপনাকে দেওয়া হবে fill up করার জন্য contain the description of the files that you have used. ওকে, আপনার প্রজেক্টের এখানে তো ডাটাবেস নাই, তাহলে ইয়ার ডায়াগ্রাম দিতে বলতাম। That could be enough to understand the organization of your data. না না না, আমি আপনাদেরকে দেখাই। একটা যদি আমি ডাউনলোড করে দেখাই, so autumn 24, ক্লাউড থেকে দেখাতে হবে। autumn 24, এই যে আপলোড ইওর ফাইনাল প্রজেক্ট ফোল্ডার। ওকে, এখানে আপনি একটা জিপ ফাইল আপলোড করবেন। হু উইল আপলোড? দ্য টিম লিডার। ওকে, একটা গ্রুপ থেকে একটাই আপলোড হবে, মাল্টিপল আপলোড ইজ নট অ্যালাউড। সো ইন্ডিভিজুয়ালি গ্রুপের মধ্যে কোঅর্ডিনেশন না, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা IntelliJ প্রজেক্ট আপলোড করলে কিন্তু এটা হবে না, it will not be graded. Only one IntelliJ project which will contain everybody's contribution. Okay, তো তাহলে আমি যদি এরকম একটা জিপ ফাইল আপনাকে আপলোড করতে হবে। ওকে, নাও লেটস সে ফর এক্সাম্পল এটা যদি আমি ডাউনলোড করে দেখাই কি আছে এটার মধ্যে, একটা গ্রুপের সাবমিশন আপনাকে দেখাচ্ছি আর কি। So this contains okay, তাহলে এইটাই হচ্ছে আমার একটা ফোল্ডার যেটা আপনাকে বানাতে হবে। এই যে এরকম একটা ফোল্ডার আপনাকে বানাতে হবে, সাবমিশন ফোল্ডার। ওকে, সো তাহলে এই যে 213 ফাইনাল ফোল্ডার আন্ডারস্কোর গ্রুপ 64 আন্ডারস্কোর 4 জনের আইডি আন্ডারস্কোর কিওয়ার্ড, যেমন আইরাস বা মেট্রো রেল বা উবার, হোয়াট এভার ইজ দ্য একটা কিওয়ার্ড, যেমন এখানে মেট্রো রেল। তাহলে ফাইনাল ফোল্ডারে যদি আমি ঢুকে দেখি এখানে কি আছে, খেয়াল করেন এখানে যেগুলো আছে সেগুলো হলো এখানে যেগুলো আছে সেটা হলো যে এই যে আমার ফাইনাল ক্লাস ডায়াগ্রাম। This is the final class diagram for that group. Okay, 4 জনের 4টা কারণ। আচ্ছা, then final CRA report, তাহলে এই যে ফাইনাল CRA report, ফাইনাল ভার্সন। ওকে, এটা তাদের ফাইনাল ভার্সন অফ দ্য CRA report। ওকে, তাহলে এটা দিতে হবে, এটা দিতে হবে, and then একটা প্রজেক্টের ফাইলগুলোকে আপনি কিভাবে সাজিয়েছেন to represent your application data. Okay, সেটার জন্য
একটা টেবিল দেওয়া হবে, সেই টেবিলটা আপনারা ফিল আপ করবেন। যেমন এখানে বলা হয়েছে এই টেবিলটাই দেওয়া হবে আপনাদের। তো এখানে যেটা ফিল আপ করবেন সেটা হলো যে এই যে all transaction report, okay, monthly sales, payroll payment dot bin। তাহলে payroll payment তার এটা সে মানে বাইনারি ফাইল পারে নাই, একজন মেম্বার সে টেক্সট ফাইলে করছে, which is not acceptable। এখন করছে তাই দিছে, কিন্তু এটা আপনারা করবেন না। তো তাহলে দেখেন ট্রানজাকশন রেকর্ড ডট বিন, ভেন্ডর পেমেন্ট ডট বিন ইত্যাদি, ট্যাক্স পেমেন্ট ডট বিন, ওকে। তো তাহলে এই এখানে বলা হচ্ছে যে বাইনারি ফাইল ইউজিং অবজেক্ট স্ট্রিম, ইট কন্টেন্স দ্য ট্যাক্স পেমেন্ট ক্লাস ইনস্ট্যান্স ডেটা অ্যান্ড দিস ফাইল ইজ অ্যাপেন্ডেবল। মানে আমরা যখন একটা ফাইলকে ওপেন করি স্ট্রিম দিয়ে, দুইটা পসিবিলিটি, আইদার এভরি টাইম ইউ ক্রিয়েট দ্যাট ফাইল, so if the file exists it will replace the file, you lose all previous data। আরেকটা হলো যে my data grows, তার মানে আমি অ্যাপেন্ড করি যে কমা ট্রু, স্ট্রিমের কনস্ট্রাক্টর আমরা যখন কমা ট্রু দেই তখন ওটা অ্যাপেন্ড করে, ফাইলটা ওপেন হয় টু অ্যাপেন্ড। So it will, if the file exists it will not replace the file, rather it will add the content at the end of the existing file। না, কমা ট্রু তো শুধু রাইট করার জন্য, কারণ অ্যাপেন্ডও রাইট ও রাইট, কিন্তু অ্যাপেন্ড না করলে কি হবে, নিউ ফাইল হিসাবে রাইট হবে, আর অ্যাপেন্ড করলে এক্সিস্টিং ফাইলে রাইট করবে। কিন্তু আমি যখন রিড করছি তখন তো আমার একটাই পসিবিলিটি, আই ক্যানট রাইট, আই উইল জাস্ট রিড। তো ইনপুট স্ট্রিমের কনস্ট্রাক্টর ওই অ্যাপেন্ড প্যারামিটারটাই নাই। হ্যাঁ, অর্থাৎ ইনপুট ক্যাটাগরির যে স্ট্রিম, অর্থাৎ ফাইল রিডার, ডেটা ইনপুট স্ট্রিম, অবজেক্ট ইনপুট স্ট্রিম, ফাইল ইনপুট স্ট্রিম, এদের কনস্ট্রাক্টরে কিন্তু সেকেন্ড যে প্যারামিটার যেটা বুলিয়ান ওটা নাই, ওটা শুধু আউটপুট ক্যাটাগরি স্ট্রিমের কনস্ট্রাক্টরে পাবেন, যেমন ফাইল রাইটার, ফাইল আউটপুট স্ট্রিম, ডাটা আউটপুট স্ট্রিম, অবজেক্ট আউটপুট স্ট্রিম। কারণ রাইট করার সময় আই ক্যান ক্রিয়েট দ্য ব্র্যান্ড নিউ ফাইল, so I will replace the file if exists, or I can add new data at the end of the existing file, তখন append। তো এই দুইটা পসিবিলিটি আছে রাইট করার জন্য, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ ওভারলোডেড ভার্সন উইথ বুলিয়ান সেকেন্ড প্যারামিটার, কিন্তু ইনপুট ক্যাটাগরি স্ট্রিমে এটা নাই। তো তাহলে আপনাকে এই জিনিসগুলো, এই টেবিলটা যখন সামনে থাকবে তখন কিন্তু এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ওকে হাউ ইউ অর্গানাইজড ইউর অ্যাপ্লিকেশন ডেটা। ঠিক আছে, আপনার যদি ডেটাবেস কোর্সটা করা থাকতো এবং এই কোর্সে যদি আপনাকে ডেটাবেস ইউজ করতেন পরের অ্যাপ্লিকেশন ডেটা, তখন হয়তো জিনিসটা অন্যরকম হতো। তখন বলা হতো যে ক্লাস ডায়াগ্রামের সাথে সাথে ইট অলসো শুড ইনক্লুড ইয়ার ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, ওইটাও একটা ইউএমএল ডায়াগ্রাম, ওইটাও ড্রডোডায়াতে আপনি করতে পারবেন। আচ্ছা, is it a dummy file with fake data which was responsible for your withdrawn friend? মানে সেটা বুঝে না, এটা বুঝতে পারছেন জিনিসটা কি? You understood this question? এই কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? কি কি বুঝতে পেরেছেন? তো সে তো উইথড্র করেছে। Now suppose I am implementing the student user and you are supposed to implement faculty user as a group mate, ঠিক আছে? তো এখন আমার একটা গোল হচ্ছে ট্রান্সক্রিপ্ট ভিউ করা অ্যাজ এ স্টুডেন্ট। তাহলে ট্রান্সক্রিপ্ট ভিউ করতে হলে তো গ্রেড ইউজ করতে হবে। তাহলে যে গ্রেড ডট বিন ফাইল, এখানে যে গ্রেড অবজেক্টগুলো আসবে, এই অবজেক্টগুলো ক্রিয়েট করার কথা ছিল আপনার ইউজারের অ্যাক্টিভিটি থেকে, কিন্তু আপনি তো উইথড্র দিচ্ছেন, আপনার ইউজারের কোনো কিছু ইমপ্লিমেন্টেড না। তাহলে রিয়েল গ্রেড ডট বিন ফাইল তো নাই, আর আপনি তো ওই
ফ্যাকাল্টি ক্লাস ইমপ্লিমেন্ট করতে যাবেন না, ওটা আপনার ইউজারও না, আপনার দুটো তো আপনি করেছেন। তো তাহলে এই গ্রেড ডট বিন ফাইলটা আপনি পাবেন কোথায়? এইভাবে ডেটা ডিপেন্ডেন্সি, স্টুডেন্ট ক্লাসের কোনো একটা গোলের একটা ডেটা ডিপেন্ডেন্সি আছে, যে ডেটাটা ক্রিয়েট করবে ফ্যাকাল্টি ইউজারের অ্যাক্টিভিটি থেকে। But the irony is faculty user does not exist in your project because that concerned team member withdrawn from the course or কাজ করে নাই, হয়তো উইথড্র করে নাই কিন্তু কাজ করে নাই, তার চিন্তা ভাবনা হইলো ফাইনাল টাইনাল দিয়ে পাস করলেই হইলো, সে কাজ করে নাই, হোয়াট এভার মে বি দ্য রিজন। তো তাহলে সেই ক্ষেত্রে আপনি গ্রেড ট্রান্সক্রিপ্ট ভিউ করবেন কিভাবে? দ্যাট ইজ ইউর গোল, ইউ ডিড নট উইথড্র, you want to gain a better mark, তখন আপনি একটা ডামি ফাইল ক্রিয়েট করবেন। ডামি ফাইল ক্রিয়েট করবেন এইটাই যে ওই ফাইলের কন্টেন্ট কি হবে। তাহলে গ্রেড অবজেক্ট, এখন গ্রেড অবজেক্ট তো আসলে একটা এফএক্সএমএল এ ফ্যাকাল্টি ডিজাইন করা থাকবে, সেখানে স্টুডেন্ট আইডি সিলেক্ট করবে, প্রথমে সে কোর্স আইডি সিলেক্ট করবে, সেমিস্টার সেকশন সিলেক্ট করবে, করার পরে তার ওখানে একটা টেবিলে স্টুডেন্ট আইডি গুলো লোড হবে, সেই টেবিলের আরেকটা কলামে কম্বো বক্স থাকবে, সেখান থেকে সে গ্রেড সিলেক্ট করবে। এইভাবে সবগুলো রোতে যখন সে গ্রেড সিলেক্ট করবে, নিচে একটা সাবমিট বাটন থাকবে, তাই না? সাবমিট বাটনে ক্লিক করলে তাকে একটা টেক্সট ফিল্ড পপ আপ করে বলবে এখানে ওটিপি দাও, তখন ইমেল থেকে। এই যে তার একটা অ্যাক্টিভিটি, এগুলো তো আপনি করতে যাবেন না। All you need to do is just create the grade class, public class grade, these are the fields, that's all. আপনার কোনো গেটার সেটারেরও দরকার নেই, শুধু কনস্ট্রাক্টর রাখেন, রেখে কোডের মাধ্যমে আপনি কিছু ডামি অবজেক্ট তৈরি করে ফাইলে ডাম্প করেন and use that file for your view transcript as if ওই ফাইলের গ্রেডগুলো ফ্যাকাল্টি ইউজারের অ্যাক্টিভিটি থেকে জেনারেট হয়েছে, কিন্তু আসলে তো সেটা হয় নাই। তাহলে এই ডামি ফাইল ইউজটা কখন অ্যালাউড? যখন ডাটা ডিপেন্ডেন্সিটা যার উপরে সে উইথড্র দিয়েছে তখন, আদারওয়াইজ নট। তাহলে ওইটাও আপনি বলবেন যে আপনার এটা ডামি ফাইল কিনা। হ্যাঁ, এবং ওই যে ওরা বলতেছে এই দুইটা ইউজার উইথড্র দিয়েছে, উইথড্র নো, আর মানে নো বা ইয়েস একটা দিতে হবে, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমার ফাইলের একটা ফাইল রিলেটেড একটা পেজ, আর হচ্ছে সিআরই রিপোর্ট, আর হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। তো এই তিনটা ফাইল, এই তিনটা পিডিএফ ফাইল অ্যান্ড ইউর ইন্টেলিজে প্রজেক্ট ফোল্ডার, এটা হচ্ছে ইন্টেলিজে প্রজেক্ট ফোল্ডার। তাহলে এই চারটা জিনিস আমি যখন, যেহেতু আমি একটা আমার এখানে সাবমিশন ফোল্ডার আছে, এটাকে জিপ করলেই হবে, আলাদাভাবে এর ভেতরে যে প্রজেক্ট ফোল্ডার আছে ওইটা জিপ করার তো প্রয়োজন নাই। সো ইভেনচুয়ালি টিম লিডার উইল এটা যে জিপ সেটা আপলোড করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম হাউ ইউ নিড টু আপলোড ইউর প্রজেক্ট। হ্যাঁ, এইটা ওই যে অটোমেটিক জেনারেট হয়েছে একটা সিস্টেম ফাইল বা কিছু একটা, ওইটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই। না না, যাই করেন কিন্তু আলটিমেটলি আপনার তো এই, আপনি যদি গিটহাবে আপনার তো ফাইনাল প্রজেক্ট ফোল্ডারটা আছে, আছে না? তো ওইটাকেই টিম লিডার ডাউনলোড করে নেবে, করে এই সাবমিশন ফোল্ডারে রাখবে। এটা তো আপনাদের ইন্টারনাল ব্যাপার, এটা আমাকে বলতে আসলে তো লাভ নাই। আমি দেখবো যে আপনার ফাইনাল ফোল্ডারে কি আছে। কেন পারবেন না আপনারা? হ্যাঁ, সেটা ঠিক করেন, সেটা রিজলভ করেন, হেল্প নেন। আপনি যদি রিপোজিটরির ওনার হন, আপনি তো সবাই দেখতে পারবেন, if you are owner of the repo। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে ক্লাসে এখন কথা বলে লাভ নাই, আমরা একটু শেষ করি। এই আলোচনা এখন বন্ধ রাখেন, পরে আলাপ করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের এই যে গত ক্লাসে আমরা ইন্টেলিজেতে
আমাদের যে ফাইল অ্যাপেন্ড করতে গিয়ে আমরা দেখলাম যে ফাইল ক্রিয়েট হচ্ছে না বাইনারি ফাইলে। আসলে ফাইল ক্রিয়েট হয়েছে, যেটা হয়েছিল এই যে মিনি আইরাস, এইটাতে আমি কাজ করেছি, কিন্তু আপনাদেরকে যেটা আপলোড করা হয় শেয়ার্ড ফোল্ডার, ওইখানেও মিনি আইরাস আগের ভার্সনটা আছে। এখানে আমরা দেখতেছিলাম ফাইল ক্রিয়েট হয় কিনা, ওই জন্য দেখতেছিলাম যে আসলে ফাইল ক্রিয়েট হচ্ছে না, এটা আমরা ভাবছিলাম, কিন্তু আসলে ফোল্ডারটাই ভুল ছিল। এটা এই শেয়ার্ড ফোল্ডারের না, এটা আমার এখানে যে মিনি আইরাস এখানে ক্রিয়েট হচ্ছিল। ঠিক আছে, তো আমরা ওইটা আরেকবার একটু এখন রান করে দেখব। ওকে, তো তাহলে আমাদের মেইন অ্যাপ্লিকেশনে আমরা বাইনারি ফাইলের যে পেজ, যে এফএক্সএমএল, ওটাই আমরা দেওয়া আছে। So আমরা যদি এটাকে রান করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে অলরেডি অ্যাসাইনমেন্ট ডট বিন ফাইলটা আছে। আমি এটা ডিলিট করে দিলাম, এখন নাই। ঠিক আছে, সো এখন যদি আমি এখানে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করি, ধরেন আই এম গিভিং ইউ অ্যান অ্যাসাইনমেন্ট, দিস ইজ দ্য given date, this is the, let's say, due date. ওকে, এইখানে আপনার অ্যাসাইনমেন্টের একটা ডেসক্রিপশন আছে। তাহলে এখানে ক্লিক করলে কি হবে, এখন এখানে অ্যাসাইনমেন্ট ডট বিন ফাইলটা তৈরি হবে। এই যে তৈরি হয়ে গেল, আমরা ভুল ফোল্ডারে দেখছিলাম বলে উই ওয়ার কনফিউজড। ঠিক আছে, ওকে, একই ফোল্ডার একই ফাইলে কথা। ওকে, এখন এখানে এটা নিয়ে আমরা দেখবো, তার আগে ইউ অ্যান্সার প্রোভাইড করতে ক্রিয়েট করবে। আমরা তো ওইভাবেই ফাইল এক্সিস্ট করে কিনা ওইটা চেক করে তো ওইভাবেই করছি, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করেন, বাইনারি ফাইল কন্ট্রোলারটা কোথায়? বাইনারি ফাইল কন্ট্রোলার, ওকে ওকে, জাস্ট হ্যাভ এ লুক হিয়ার। আমাদের এই যে বাটনটা, এটা কি ক্রিয়েট বাটন। প্রথমে আমরা ক্রিয়েট বাটনে দিচ্ছি অ্যাপেন্ড বাটন। ঠিক আছে, তো অ্যাপেন্ড বাটনে আমরা একটা ফাইল আউটপুট স্ট্রিম নিলাম, বিকজ উই ডিসকাসড ফাইল নিড টু বি ওপেনড বাই এ স্ট্রিম হু ক্যান পারফর্ম বাইট অপারেশন। সো অবজেক্ট আউটপুট স্ট্রিমের ইউনিট হচ্ছে অবজেক্ট, নট বাইট। এই জন্য ফাইলটাকে আমরা ওপেন করব ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে, and that file output stream will be used as a helper stream for our object output stream. Okay, fine. এখন আমরা চেক করতেছি যে f হচ্ছে নিউ ফাইল, আমরা এখন চেক করতেছি যে ফাইলটা এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তার মানে ডাটা আছে, তখন আমরা কমা ট্রু দিব, আর যদি এক্সিস্ট না করে তাহলে আমরা কমা ট্রু দিব না। এবং তারপরে আমরা ওএস এর মধ্যে আমরা এই এফওএস টাকে দিয়ে দিচ্ছি অ্যাজ দ্য হেল্পার। নিউ অ্যাসাইনমেন্ট তো ক্রিয়েট করবেনই আপনি, এটা তো ফাইল ওপেন করতেছেন। অন্য ফাইলে মানে অ্যাসাইনমেন্ট ডট বিনেই রাখবেন, অ্যাসাইনমেন্টকে তো আর আপনি অর্ডার ডট বিনে রাখবেন না, তাহলে, তাই না? এখন এইখানে আমি অ্যাসাইনমেন্ট ডট বিন এটা বলে দিছি, কিন্তু আপনি হয়তো এভাবে না বলে, আপনি যেমন ধরেন আমরা যে ইউজার ক্রিয়েট করতেছি, এখানে দেখেন ক্রিয়েট অ্যাড নিউ ইউজার ভিউ কন্ট্রোলার। তাহলে অ্যাড নিউ ইউজারে আমরা বলতেছি যে আমার একটা কম্বো বক্স আছে, হ্যাঁ কম্বো বক্স আছে, কিন্তু তাহলে আমার এই ফাইলটা আমি ক্রিয়েট করতেছি কম্বো বক্সের উপর ভিত্তি করে। অ্যাড অ্যাপেন্ড কোথায়? ক্রিয়েট নিউ ইউজার, হ্যাঁ এখানে দেখেন ফাইল কই, এই যে এখানে আমি কি করছি, হ্যাঁ ফাইলের নাম কি দিয়েছি, হোয়াট ইজ ইউজার টাইপ, ইউজার টাইপ কি, এই যে কম্বো বক্সের গেট ভ্যালু।
তাহলে আমি কমবক্স থেকে যদি বলি যে ক্রিয়েট এ নিউ ইউজার অ্যাজ এ স্টুডেন্ট অর অ্যাজ এ ফ্যাকাল্টি অর অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, তাহলে অ্যাডমিন যখন সিলেক্ট করবে আমাদের ওই পেজটা দেখছি না আমরা নিউ ইউজার ক্রিয়েট করার কিছু কমন ডাটা নেওয়ার পরে আমরা ট্যাব পেন থেকে ইউজ স্টুডেন্ট অথবা ফ্যাকাল্টি অথবা অ্যাকাউন্টেন্ট সিলেক্ট করি এবং কোন ট্যাব পেনে আমরা বাকি ইনপুটগুলো দিব সেটা আমরা কম্বো বক্স দিয়ে এনেবল ডিসেবল করে দিই। তাহলে ওই কম্বো বক্স থেকেই কিন্তু আমি ফাইলের নাম পেয়ে যাচ্ছি। তো কাজেই এখানে আমি যখন অ্যাসাইনমেন্ট নিউ করব এটা তো অ্যাসাইনমেন্ট ডট বিনেই যাবে, এটা তো অন্য কোনো ফাইলে যাবে না। সো দেয়ারফর আমরা এখানে চেক করছি যে আমার এই অ্যাসাইনমেন্ট ডট বিন ফাইলটা এক্সিস্ট করে কিনা। তো যদি এক্সিস্ট করে তাহলে কমা ট্রু দিব, তাহলে এই এফওএসটা তখন আমার ওওএস অবজেক্ট আউটপুট স্ট্রিমের কনস্ট্রাক্টরে চলে যাবে। আর যদি এক্সিস্ট না করে তাহলে তো কমা ট্রু না দিয়ে আমি সরাসরি নতুন ফাইলই ক্রিয়েট করব এবং সেক্ষেত্রেও এফওএসটা আমার ওওএস এর কনস্ট্রাক্টরে চলে যাবে। জি, তাহলে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা কারো? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আই উইল আস্ক ইউ কোশ্চেন। ওকে, তা এখন এটা তো আমার অবজেক্ট। এখন তাহলে কি হবে, এই স্কিম রেডি হয়ে গেল, ফাইল ইজ ওপেন। এখন আমার কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি করা, নিউ অ্যাসাইনমেন্ট, রাইট? তাহলে যে নিউ অ্যাসাইনমেন্ট করলাম, নিউ অ্যাসাইনমেন্ট করার পরে এইটাকে আমরা ওএস ডট রাইট অবজেক্ট এ শেষ। ওকে, আচ্ছা, এখন এটাকে যখন আমি রিড করব তাহলে যে লোড বাটন, তাহলে লোড বাটনে গিয়ে আমি একটা লুপ চালাচ্ছি। এখানে আমাকে ওই যে ইনপুট স্ট্রিম, আউটপুটের জায়গায় ফাইল ইনপুট স্ট্রিম এবং অবজেক্ট ইনপুট, এখানে আর কমা টু বলে কিছু নাই, একটাই অপশন। তাহলে আমি ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে ফাইলটাকে ওপেন করে ফেললাম, যে কিনা বাইট রিড করতে পারবে। and this file input stream goes to the constructor of object input stream. Now object output stream class had the method write object, এখানে read object। তাহলে আমি একটা লুপের মধ্যে বলতেছি ois.read object। তাহলে এই লুপটা কি বুঝতে পারলেন? হ্যাঁ, কাস্টিং কেন? কারণ রিড অবজেক্ট তো ফাইল থেকে রিড করবে। রিড অবজেক্ট এটা কোন ক্লাসের মেথড? অবজেক্ট ইনপুট স্ট্রিম, এটা একটা লাইব্রেরি ক্লাস, স্ট্রিং ক্লাস। এখন সে তো জানে না আপনার ফাইলে অ্যাসাইনমেন্ট রাখবেন না প্রোডাক্ট রাখবেন, নাকি এমপ্লয়ি ইনফরমেশন রাখবেন, নাকি অর্ডার ইনফরমেশন রাখবেন। তাহলে রিড অবজেক্টের রিটার্ন টাইপ ও যদি জানতো যে পৃথিবীতে যত ফাইল তৈরি হবে সবার মধ্যেই স্টুডেন্ট অবজেক্টই থাকবে, আর কোনো ধরনের অবজেক্ট রাখার কোনো সুযোগ নাই, হুইচ ইজ অ্যাবসার্ড, তখন সে ওটা রিটার্ন টাইপ স্টুডেন্ট দিতে পারত। কিন্তু এটা তো ওপেন ফর এনি ফাইল, তার মানে এক এক ফাইলে আপনি এক এক ধরনের অবজেক্ট রাখতে পারেন। সেই জন্য রিটার্ন টাইপ হচ্ছে অবজেক্ট সুপার ক্লাস, তার মানে যে কোনো টাইপের অবজেক্টই সে ইনস্ট্যান্সই সে রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু আপনি জানেন যে আপনার যে রিটার্ন হলো যেটা, এটা হ্যান্ডেল হচ্ছে অবজেক্ট কিন্তু ইনস্ট্যান্স হচ্ছে অ্যাসাইনমেন্ট। সো ইউ আর রিসিভিং ইট ইন অ্যাসাইনমেন্ট হ্যান্ডেল এ, তো তখন আপনাকে কম্প্যাটিবিলিটির জন্য কাস্ট করে নিতে হচ্ছে। তাহলে ও ইনস্ট্যান্স কিন্তু অ্যাসাইনমেন্টই আছে কিন্তু হ্যান্ডেল ওয়াজ অবজেক্ট, তাহলে অবজেক্ট হ্যান্ডেলকে আপনি অ্যাসাইনমেন্টে কাস্ট করে নিলেন। আচ্ছা, এখন আপনি বলেন এই এই অংশটুকু বুঝতে পেরেছেন কি 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 হচ্ছে এখানে বলেন। হ্যান্ডেল, তার মধ্যে আপনি ইনস্ট্যান্সটা রিসিভ করতেছেন কোত্থেকে? ওখান থেকে সে কিছু বাইট রিড করে একটা অবজেক্ট তৈরি করতেছে, অ্যাসাইনমেন্ট অবজেক্ট, ওটা সে রিটার্ন করতেছে এবং ওইটাকে আমি রিসিভ করার সাথে সাথে ওইটাকে আবার আমি টেবিল ভিউ এর অবজারভেবল লিস্টে অ্যাড করে দিচ্ছি। তাহলে অটোমেটিক ফাইল থেকে আমার টেবিলে ডাটা লোড হয়ে যাচ্ছে। তাহলে এই কোডটা কি কঠিন কিছু?
না। আচ্ছা স্যার, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। এখন আপনার টেবিল ভিউতে অ্যাড করছেন। ধরেন আমি হচ্ছে ওই অ্যাসাইনমেন্টের থেকে আপনি টেবিল ভিউতে অ্যাড না করে আপনি একটা লোকাল অ্যারে লিস্টে নিতে পারেন যদি ফার্দার কোনো ইউজ থাকে ওই ফাইলের কন্টেন্ট। স্টুডেন্টের আইডি গুলো জমা করতে চাই, যে স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট বানাচ্ছে ওদের আইডি আপনাকে গেটার দিয়ে বের করে নিতে হবে, কিন্তু আপনি তো রিড অবজেক্ট তো আর আপনাকে আইডি দিবে না, রিড অবজেক্ট আপনাকে ফুল অবজেক্টটা দিবে। আচ্ছা নাও ইউ ইউজ দ্য গেটার টু গেট এ পার্টিকুলার ফিল্ড ভ্যালু। অবশ্যই সেই কোডটা আপনাকে লিখতে হবে। আপনি যদি ইন্ডিভিজুয়াল ফিল্ড নিয়ে কাজ করতে চান, তা আপনাকে অবজেক্ট দিয়ে দিছে সে। এখন সেই অবজেক্টের স্পেসিফিক কোনো ফিল্ড নিয়ে যদি আপনার কোনো কাজ থাকে, তাহলে আপনি গেটার দিয়ে ভ্যালু বের করবেন, করে সেই কাজটা করবেন। হ্যাঁ, ধরেন আমার এটা, ধরেন এটা অ্যাসাইনমেন্ট না হয়ে এটা স্টুডেন্ট অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমার উদ্দেশ্য হলো যে অ্যাভারেজ সিজিপিএ বের করা। তো তখন এই যে এ ডট গেট সিজিপিএ দিয়ে আমি সিজিপিএ গুলো অ্যাকুমুলেট করতে থাকবো আর একটা কাউন্টার বাড়াইতে থাকবো, সো দ্যাট আমার লুপ যখন শেষ হবে আমি সিজিপিএ বের করে ফেলতে পারবো। ওই সাম ডিভাইডেড বাই কাউন্টার। এটা কি শুধু কন্ট্রোলার ক্লাসে করা যাবে? এই কোডটাকে আমি মডেল ক্লাসে লিখতে পারবো? করতে পারবেন মডেল ক্লাসে যদি ওরকম কোনো গোল থাকে, ওরকম কোনো মেথড থাকে। না, আমি আপনার স্পেসিফিক নিয়ে বলবো না, এটা তো আপনাকে ডিসাইড করতে হবে। আমি জেনারেলি বলছি। হ্যাঁ, এখন ধরেন আমার যদি এরকম থাকে, আইরাসের কথাই যদি বলি, যে আমার একটা বাটন আছে যে শো অ্যাভারেজ সিজিপিএ অফ দিস ক্লাস, ঠিক আছে? তাহলে এই ক্লাসের স্টুডেন্ট কারা? স্টুডেন্ট ডট বিনে তো আইবির 10,000 স্টুডেন্ট আছে, তো 10,000 স্টুডেন্টের অ্যাভারেজ সিজিপিএ বের করে তো আমার লাভ নাই। আমি এই পার্টিকুলার ক্লাসের অ্যাভারেজ সিজিপিএ চাচ্ছি। তাহলে এই পার্টিকুলার ক্লাসের স্টুডেন্ট কারা? এই 10,000-এর মধ্যে কারা তারা? তাহলে আমার রেজিস্টার্ড কোর্স ডট বিন দেখতে হবে। রেজিস্টার্ড ডট কোর্স ডট বিন এর ফিল্ড কি আছে? কোর্স আইডি, সেকশন নাম্বার, সেমিস্টার। তাহলে আমি ওই গেট সেমিস্টার ফিল্ড দিয়ে দেখবো যে সেমিস্টারটা স্প্রিং 25 কিনা। তাহলে সেমিস্টার যদি স্প্রিং 25 হয়, অথবা সেমিস্টার ইয়ার যদি আলাদা আলাদা ফিল্ডে রাখেন, তাহলে গেট সেমিস্টার এবং গেট ইয়ার দিয়ে মিলাই দেখতে হবে এটা স্প্রিং এবং ওটা 25 কিনা। হলে পরে তখন দেখতে হবে যদি এইটা স্প্রিং এবং 25 হয়, তখন আমি দেখব যে গেট কোর্স আইডি দিয়ে দেখব যে এটা সিএসসি 213 কিনা, এবং সেকশন গেট সেকশন দিয়ে দেখব 3 কিনা। রেজিস্টার্ড কোর্সে কিন্তু এগুলো আছে। যদি এইগুলো মিলে যায়, তার মানে এই রেজিস্টার্ড কোর্সটা সিএসসি 213 সেকশন 3 স্প্রিং 25-এর একটা স্টুডেন্ট রেজিস্টার্ড কোর্স। এখন ওইখানে আমার স্টুডেন্ট আইডি আছে ফরেন ফিল্ড। তাহলে এই ফাইলটা খোলা থাকা অবস্থায় আমি তখন আমার আরেকটা স্ট্রিম, তখন আমার দুইটা স্ট্রিম লাগবে, যে ফাইল FOS1 আর FOS2, ঠিক আছে? FIS1 FIS2। FIS1 দিয়ে আমি রেজিস্টার্ড কোর্স বিনকে খুলবো, আর FIS2 দিয়ে স্টুডেন্ট ডট বিনকে খুলবো। FIS1 এর অবজেক্ট রিড করার পরে ওইখানে ফিল্টার হবে যে এই রেজিস্টার্ড কোর্স অবজেক্টটা এই সেকশনের কিনা, অর্থাৎ কোর্স আইডি, সেকশন নাম্বার, সেমিস্টার, ইয়ার, চারটা যখন মিলে যাবে তখন দেখবো যে ওখানে স্টুডেন্ট আইডি কি আছে, যেটা কিন্তু ফরেন ফিল্ড। তাহলে রেজিস্টার্ড কোর্সের গেট স্টুডেন্ট আইডি দিয়ে যে আইডিটা পাবো, সেইটা দিয়ে আবার আমি স্টুডেন্ট ডট বিনকে খুঁজবো যে ওই অবজেক্টটা কোথায়। তা এই কাজগুলো হচ্ছে আপনি যদি ওইরকম কিছু করতে চান কমপ্লেক্স, তাহলে ওইভাবে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন, সৌরভ, আচ্ছা, কোডটা রিড অবজেক্ট আমাকে একটা অবজেক্ট দিবে, স্ক্রিন শেয়ার করা আছে। তাহলে এই কোডটা আপনি সামনে দেখেন, স্ক্রিন তো আছে। এই ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ব্রাইটনেসটা কম, ঠিক আছে। স্ক্রিনে তো পাচ্ছেন। তাহলে এই 115 নম্বর লাইনে রিড অবজেক্ট আমাকে কি দিবে? একটা
অ্যাসাইনমেন্ট অবজেক্ট রিটার্ন করবে। তাহলে আমার ফাইলটা যদি, শোনেন একটু সবাই, লেটস সে 1 মেগাবাইট, তার মানে ওখানে 1 মিলিয়ন বাইটস আছে। এখন আমার একটা অবজেক্ট তো 1 মিলিয়ন বাইটস না, তার মানে ওখানে হাজার হাজার অবজেক্ট আছে বা হান্ড্রেডস অফ অবজেক্টস আর দেয়ার। তাহলে ফাইলটা যখন ওপেন করছি, ফাইল পয়েন্টার ইজ অ্যাট দ্য বিগিনিং। তো রিড অবজেক্ট করলে এতটুকু রিড করে একটা অবজেক্ট দিল, আবার যখন লুপ ঘুরে রিড অবজেক্ট হবে তখন ফাইল পয়েন্টার এখান থেকে আবার কিছু বাইট রিড করে আবার একটা অবজেক্ট দিল, ফাইল পয়েন্টার তখন এখানে আসবে, আবার নেক্সট রিড এখান থেকে আবার, মানে ফাইল পয়েন্টার মুভ করতে থাকবে। সো দ্যাট নেক্সট রিড অপারেশন কোন জায়গা থেকে কন্টিনিউ করবে সেটা তো ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হলো, আমার এই 1 মিলিয়ন বাইটস এর মধ্যে কতগুলো বাইট রিড করলে আমি একটা অবজেক্ট পাবো? এটা কি 50 বাইটস, না 70 বাইটস, না 112 বাইটস, নাকি 25 বাইটস? অবজেক্ট রাইট। তাহলে এই রিড অবজেক্ট সেটা কি করে আপনাকে দিবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন টু অল অফ ইউ, ট্রাই টু অ্যান্সার। তাহলে যে রিড অবজেক্ট, আমি তো কোড লিখে দিলাম যে রিড অবজেক্ট ওয়াইএস ডট রিড অবজেক্ট, কিন্তু রিড অবজেক্ট বুঝবে কি করে যে ফাইল পয়েন্টার থেকে কত বাইট রিড করলে একটা পার্টিকুলার অবজেক্ট পাওয়া যাবে? টাইপ কাস্টিং তো অবজেক্ট পাওয়ার পরে, রিটার্ন যখন করবে, রিটার্ন আসার পরে না আপনি টাইপ কাস্ট করতেছেন, বিফোর অ্যাসাইনিং দ্য ইনস্ট্যান্স টু দ্য হ্যান্ডেল এ, রাইট? তাহলে ও কি করে বুঝবে যে আমাকে কোন ক্লাসের ইনস্ট্যান্স রিটার্ন করতে হবে ফার্স্ট অফ অল, and how many bytes I have to read to create that instance of that particular class? কিভাবে ও জানে? কিভাবে? এটা তো কাজ করে, কিন্তু কাজ যেহেতু করে তাহলে ও সামহাও এটা জানতে পারে। তাহলে এখানে ওকে জানতে হবে হোয়াট ইজ দ্য ক্লাস নেম। না, সিরিয়ালাইজেবল তো আপনি রাইট করার সময় বলতেছেন যে এই অবজেক্টটাকে সিরিজ অফ বাইটে কনভার্ট করে স্টোর করা যাবে, সিরিয়ালাইজেবল করলেন। কিন্তু এটা তো রিড অবজেক্ট মেথড অফ অবজেক্ট ইনপুট স্ট্রিম, ওকে আপনি বলতেছেন কি যে তুমি তোমার সাপোর্টিং স্ট্রিম হচ্ছে এফআইএস, এইটুকুই বলছেন ওকে। আর এফআইএস কে বলছেন অ্যাসাইনমেন্ট ডট বিন ফাইলটা তুমি ওপেন করো, দ্যাটস অল। এইখান থেকে সে বুঝবে কি করে কয় বাইট রিড করলে আমি একটা অবজেক্ট পাবো এবং কোন ক্লাসের অবজেক্ট হবে সেটা? আহা, মডেল ক্লাস তো আছেই। মডেল ক্লাস আছে বলেই তো অ্যাসাইনমেন্ট অবজেক্টগুলো আপনি রাইট করছেন। অবজেক্টগুলো তো রাইট করা আছে, আমরা জানি যে অ্যাসাইনমেন্ট অবজেক্ট রাইট করা আছে, কিন্তু রিড অবজেক্ট মেথড কি করে বুঝবে? এটা তো লাইব্রেরি ক্লাসের মেথড, ওখানে তো আপনি কোনো কোড চেঞ্জই করতে পারবেন না, সেটা আপনি দেখেন। কিন্তু এখানে আপনি, বিষয়টা হলো যে রিড অবজেক্ট মেথডের কোডে তো আর ফাইলের নাম দেওয়া না, ক্লাসের নাম দেওয়া নাই, তাই না? এই ক্লাস তো আমি এখন বানাইছি, অ্যাসাইনমেন্ট ক্লাস, এটা তো আমার মডেল ক্লাস, আমার প্রজেক্ট আমি বানাইলাম, আর এই লাইব্রেরি ক্লাস শুরু থেকেই আছে। কাজে ও কি করে জানবে? লাইব্রেরি ক্লাসের কোডের মধ্যে কোনো কোথাও বলা নাই যে অ্যাসাইনমেন্ট নামে একটা ক্লাস রাইট হবে। তাহলে এখানে যেটা হচ্ছে খেয়াল করেন, সৌরভ, ক্যান ইউ ট্রাই টু অ্যান্সার দ্যাট? আচ্ছা, তাহলে এখানে যেটা হবে সেটা হলো যে দ্য ফাইল উইল কন্টেইন এ ফাইল হেডার। আপনি দেন নাই, কিন্তু যখন আপনি অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করতেছেন তখন ফাইলটা যখন ক্রিয়েট হবে, অবজেক্ট আউটপুট স্ট্রিম মানে এখানে অবজেক্ট রাইট হবে। তাহলে অবজেক্ট রিড করতে গেলে ক্লাস ইনফরমেশন দরকার। সো ইট উইল ক্রিয়েট এ হেডার, metadata, data about the data, অর্থাৎ ইনফরমেশন about the content of your file. So that includes what is the class name, how many fields, what are the field names and what are their types and their order. এই ইনফরমেশনটা যখন আমার ফাইলের শুরুতে থাকবে অ্যাজ এ হেডার, ফাইল হেডার, যখন সে ফাইলটা ওপেন করবে স্ট্রিম তখন অলরেডি হেডার থেকে জানে
যে ফাইলটার ক্লাসটার নাম কি, কি ফিল্ড আছে, ফিল্ডগুলোর টাইপ কি, তাদের অর্ডার কি। ও ক্লাসের নাম জানে, আমি আবার অ্যাসাইনমেন্ট কাজটি করতেছি কেন? ফাইলের একটা দিয়ে দিতেছে। ওহ, অ্যাসাইনমেন্টে কাস্টিং করতেছেন তো অবজেক্ট পাওয়ার পরে, রিটার্ন করার পরে। দ্য মোমেন্ট ইউ অ্যাসাইন দ্য ইনস্ট্যান্স টু দ্য হ্যান্ডেল এ, তখন আপনি কাস্ট করে দিচ্ছেন। কিন্তু তার আগেই তো এই রিড অবজেক্টকে একটা অ্যাসাইনমেন্ট ইনস্ট্যান্স রিটার্ন করতে হবে, এবং তাহলে ওকে জানতে হবে যে অবজেক্ট আমি রিড করব এটা অ্যাসাইনমেন্ট ক্লাসের একটা অবজেক্ট। এটা সে পাবে কোথায়? ফেডারের মধ্যেই বলা আছে ক্লাসের নাম অ্যাসাইনমেন্ট। ওকে জানতে হবে কয়টা ফিল্ডের জন্য আমাকে রিড করতে হবে। ওখানে বলা আছে আমার 4টা ফিল্ড, এবং ওকে জানতে হবে যে কোন ফিল্ডের জন্য কত বাইট রিড করতে হবে। ওখানে বলা আছে এই ফিল্ডের টাইপ হচ্ছে অমুক, সেই ফিল্ডের টাইপ হচ্ছে তমুক। ফিল্ডের টাইপ থেকেও বুঝতে পারবে কত বাইট রিড করতে হবে। অ্যাকর্ডিংলি ও যখন জানবে যে এই হচ্ছে আমার 4টা ফিল্ড এবং এদের টাইপ হচ্ছে এই, এখনো জানে যে প্রথমে আমাকে একটা ইন্টিজার রিড করতে হবে, প্রথম ফিল্ডে ইন্টিজার, সো 4 বাইট। তারপরে সে জানে আমাকে একটা লোকাল রেট রিড করতে হবে, তাহলে লোকাল রেটের মধ্যে যদি ডে, মান্থ, ইয়ার এরকম ভ্যালুগুলো থাকে, তাহলে ওটার জন্য কত বাইট রিড করতে হবে ও জানে। তাহলে পরপর 2টা লোকাল রেট, লাস্ট রেট হচ্ছে একটা স্ট্রিং, তাহলে স্ট্রিং এর জন্য কত বাইট রিড করতে হবে, কত বাইট। স্ট্রিং এর সাইজ তো ফিক্স না, ডিপেন্ডিং অন দ্য কন্টেন্ট। ইন্টিজারের সাইজ ফিক্সড, নাম্বারটা যাই হোক না কেন, 1 হোক আর 1 বিলিয়ন হোক, 4 বাইট। 1 হইলে অনেকগুলো লিডিং জিরো থাকবে, 32টার মধ্যে 31টাই লিডিং জিরো, শুধু ডান পাশেরটা 1 থাকবে বাইনারিতে। আর যদি 1 বিলিয়ন হয় তাহলে অনেক 1 থাকবে, তাই না? 1 মিলিয়ন সামথিং। কিন্তু সাইজ তো ফিক্সড, 4 বাইট। তাহলে যদি ইন্টিজার হয় সে জানে 4 বাইট রিড করতে হবে। যদি লোকাল রেট হয় ও জানে যে লোকাল রেটের ফিল্ড অনুযায়ী কয় বাইট রিড করতে হবে। যদি ডাবল হয় ও জানে 8 বাইট রিড করতে হবে। যদি স্ট্রিং হয় তাহলে কত বাইট রিড করতে হবে, এটা ডিপেন্ড করে যে স্ট্রিং এর আমি ক্যারেক্টারস কি রেখেছি তার উপর। সো সে তখন স্ট্রিং এর জন্য বাইট গুলো রিড করতে শুরু করবে যতক্ষণ না নাল ক্যারেক্টার পাবে। সো স্ট্রিং এন্ডস উইথ এ নাল ক্যারেক্টার, /0 /0 হচ্ছে নাল ক্যারেক্টার। তাইলে স্ট্রিং এর জন্য যদি আমি বলি যে হ্যালো, আমি কিন্তু আসলে 5টা ক্যারেক্টার রেখেছি, কিন্তু স্ট্রিংটার সাইজ হবে কত বাইট? হ্যালোর জন্য কত বাইট? না, হ্যালোর জন্য 5 হবে। 5 বাইটস, HELLO। আরেকটা নাল ক্যারেক্টারের জন্য 6 এবং একটা ক্যারিজ রিটার্ন, যে আপনি এন্টার দিচ্ছেন 7। তাহলে আমি যদি হ্যালো রাখি তাহলে স্ট্রিং এর সাইজ হবে 7 বাইটস। আমি যদি ওয়েলকাম রাখি তাহলে আমার ভিজিবল ক্যারেক্টার হচ্ছে 7টা ওয়েলকাম, কিন্তু স্ট্রিং এর জন্য নাল ক্যারেক্টার ক্যারিজ রিটার্ন ধরলে 9 বাইট। আমরা স্পেস দিই, স্পেসের জন্য কি একটা স্পেস তো একটা ক্যারেক্টার। হ্যালো ওয়ার্ল্ড যদি আপনি ধরেন তাহলে ওখানে আপনার 11 ভিজিবল ক্যারেক্টারস, হ্যালো স্পেস ওয়ার্ল্ড 11 প্লাস 2, তাহলে হ্যালো ওয়ার্ল্ড রাখলে ওই স্ট্রিং এর সাইজ হবে 13 বাইটস। তাহলে স্ট্রিং এর জন্য ও আসলে ধরেন আমি যদি ধরে নিই একটা ক্লাসের ফিল্ড যদি হয় ইন্টিজার ডাবল স্ট্রিং, তাহলে ও যদি জানে যে আমার ফিল্ডগুলো হচ্ছে ইন্টিজার ডাবল স্ট্রিং এই অর্ডারে আছে, তাহলে সে প্রথমে 4 বাইট রিড করবে। ও তো জানেই ইন্টিজার, তার মানে 4 বাইট। 4 বাইটে যা পেলো ওটাকে সে একটা ইন্টিজারের মধ্যে রাখবে। তারপরের ফিল্ডও জানে ডাবল, সো ইট উইল রিড 8 বাইটস। ওই 8 বাইটস থেকে যে নিউমেরিক ভ্যালুটা পেলো সে ওটাকে একটা ডাবলে রাখবে। তারপরটাও জানে স্ট্রিং, তখন সে ওইখান থেকে আবার নাল ক্যারেক্টার পর্যন্ত রিড করবে, করে যা পাবে সেটাতে আবার সে একটা স্ট্রিং বানাবে। তখনও জানে যে আমার 3টা ফিল্ড, এখন সেই 3টা ফিল্ডে একটা নিউ অমুক ক্লাস করে ওইটাকে রিটার্ন করবে। দ্যাট ইজ হাউ রিড অবজেক্ট ওয়ার্কস। ওকে, আচ্ছা এখন আসেন, এখন আমরা আমাদের টেস্টিং এ যাব। তাহলে আমাদের এখানে আমরা রাইট করতেছি, হ্যাঁ এখানে আমরা রাইট করছি। ওকে, কি রাইট করছি? ওকে, এখন খেয়াল করেন আমি এইটাকে ডিলিট করে দিচ্ছি আরো একবার। এখন আমরা নতুন করে এটাকে আবার ক্রিয়েট করব। Okay, now you tell me what should be the file size
what should be the size of an object? Let's say আমি বললাম যে ফ্যাকাল্টি অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করলো, এইটা হচ্ছে আমার ক্রিয়েশন ডেট, এটা হচ্ছে আমার ডিউ ডেট, আর আমি এখানে বললাম হ্যালো। তাহলে আমার এই অবজেক্টের জন্য কত বাইট লাগবে? না, অবজেক্টের জন্য। হ্যালো তো একটা ফিল্ড, 4টা ফিল্ড। আইডির জন্য কত বাইট? 4 বাইট। আর স্ট্রিং এর জন্য 7। তাহলে 7 আর 4 আর লোকাল রেটের জন্য লোকাল রেটের ফিল্ড কি সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। ধরেন ডে, মান্থ, ইয়ার। তাহলে যে এগুলো যদি ইন্টিজার হয় তাহলে 12 বাইট, তাহলে 12 12 24, আর এদিকে আর 11। ধরেন 30, মানে ধরেন ডিপেন্ডস অন দ্য ফিল্ডস, ধরেন এটা 25-30 বাইটের বেশি হবে না। তাহলে আমার ফাইল কিন্তু নাই। তাহলে এখন যদি আমি ফাইলটা ক্রিয়েট করি, ওকে, খেয়াল করেন এখানে assignment.bin তৈরি হবে, হলো। কিন্তু ফাইলের সাইজ যদি আমি দেখি তাহলে সে দেখাচ্ছে 255 বাইট। তাহলে এই এক্সট্রা বাইট গুলোই হচ্ছে হেডার। হ্যাঁ, কারণ ওখানে ক্লাসের ইনফরমেশন থাকবে, ক্লাসের নাম থাকবে, কি কি ফিল্ড আছে ফিল্ডগুলোর নাম থাকবে, ফিল্ডগুলোর টাইপ থাকবে, অর্ডার থাকবে, কোন অর্ডারে ফিল্ডগুলো আছে, রাইট? সো তাহলে এই হচ্ছে আমার হেডার ইনফরমেশন। নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে আমরা যখন অবজেক্ট রাইট করতে থাকি, প্রত্যেকটা অবজেক্ট রাইট করার আগে কি সে হেডার ইনক্লুড করবে, নাকি ফাইলের শুরুতে সে শুধু একবার হেডারটা ইনক্লুড করবে? না, আপনি তো অবজেক্ট রিড করার আগেই আপনার হেডার ইনফরমেশন দরকার, তাহলে তো আপনি রিডই করতে পারবেন না। হেডার ইনফরমেশন শুড বি বিফোর দ্য অবজেক্ট ইনফরমেশন, নাহলে সে রিড করবে কি করে, তাই না? এখন এখানে অ্যান্সারটা হচ্ছে একটু ট্রিকি। অ্যান্সারটা হচ্ছে যে এভরি সেশনের শুরুতে সে হেডার রাইট করবে, এভরি রাইটিং সেশন। না না, ফাইল যখন ক্রিয়েট হবে তখনই তো হেডার রাইট করবে, কিন্তু বিফোর রাইটিং দ্য অবজেক্ট হেডার উইল বি রিটেন। তাহলে হেডার শুরুতে থাকবে, তারপর আপনি অবজেক্টের বাইটস গুলো থাকবে। প্রথমে হেডার বাইটস থাকবে, ফলোড বাই অবজেক্ট বাইটস, যে কয়টা অবজেক্ট, তাই না? ফাইলটা ক্রিয়েট করার আগে তো কিছুই নাই, ফাইলই তো নাই। ফাইল ক্রিয়েট যখন হবে তখনই তো হেডারটা আগে সে হেডার ইনফরমেশন রাখবে, তারপরে অবজেক্ট ইনফরমেশন গুলো রাখবে। এখন এই হেডারটা কয়বার থাকবে আমার ফাইলে, এটা ডিপেন্ড করে হাউ মেনি রাইটিং সেশন I am using to write those objects. So what is the session? আমরা এই কোর্সে অনেক কিছু শিখতেছি, কিন্তু এই সেশনে আমরা কি শিখতেছি? 3টা টপিক, পরের সেশনে 6টা টপিক। তাহলে সেশনটা কি? এই বিগিনিং অফ দ্য ক্লাস এন্ড এন্ড অফ দ্য ক্লাস, এর মাঝখানে যে অ্যাক্টিভিটি, দ্যাটস পার্ট অফ দ্য সেশন। তাহলে আমি আজকের ক্লাসে আপনাদের এসে অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা শেষ হয়ে গেল, সেশন ক্লোজড। তাহলে আজকে যদি আমি 10টা অবজেক্ট রাইট করি, তাহলে শুরুতে সে একটা হেডার রাইট করবে। এখন আমার 1000 অবজেক্ট আছে ফাইলে, সবই যদি আমি আজকেই রাইট করি তাহলে একটাই হেডার থাকবে। কিন্তু আজকে 10টা অবজেক্ট রাইট করে ক্লাস খতম করে চলে গেলাম, কালকে এসে আবার নতুন করে ক্লাস ওপেন করে আবার 10টা লিখলাম, তাহলে 20টা অবজেক্ট, কিন্তু 2টা হেডার। প্রত্যেকটা সেশনের শুরুতে হেডার রাইট করবে। এটা কেন ডিফল্ট সেটিংটা কেন এরকম? কারণ ডিফারেন্ট সেশন আপনি ডিফারেন্ট টাইপের অবজেক্ট রাইট করতে পারেন, তাহলে একই ফাইলে মিক্স করে রাখতে পারেন। কিন্তু উই আর নট গোয়িং টু ডু দ্যাট, কারণ আমাদের ফাইলগুলো হলো ডাটাবেজের টেবিলের ইকুইভ্যালেন্ট। আমরা ডাটাবেজের টেবিলকে
ফাইল দিয়ে সিমুলেট করছি। ডাটাবেসের টেবিলে কিন্তু একটা টেবিলে ডিফারেন্ট টাইপের রেকর্ড রাখা যাবে না। সো দেয়ারফর আমাদের ফাইলেও আমরা এক টাইপের অবজেক্টই রাখবো। তাহলে আমরা একটা হেডার রাখলেই হয়, কারণ আমরা তো ডিফারেন্ট টাইপের ক্লাসের অবজেক্ট একটা ফাইলে রাখছি না, বিকজ আমাদের এক একটা ফাইল ডাটাবেসের টেবিলের ইকুইভ্যালেন্ট হিসাবে আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। না, আপনি যখন ফাইলটা ক্লোজ করে দিচ্ছেন তখন সেশন ক্লোজ। আপনি যখন বলতেছেন যে নিউ অবজেক্ট আউটপুট স্ট্রিম, তখন সেশন ওপেন হচ্ছে। এবং আপনি যখন পরে গিয়ে কোথাও বলতেছেন যে os.close, তখন সেশন ক্লোজ হয়ে যাচ্ছে। এর মাঝখানে আপনি যতগুলো অবজেক্টই লেখেন না কেন, অবজেক্টগুলো পরপর থাকবে। তো এই যে ওপেন করার পরে হেডার রাইট হবে, ক্লোজ করার মাঝখানে যতগুলো অবজেক্টই লিখি না কেন আর কোনো হেডার হবে না। কিন্তু ক্লোজ করে দিয়ে কালকে এসে যদি আবার ওপেন করি, আবার কিছু অবজেক্ট অ্যাপেন্ড করি, তখন কিন্তু আবার হেডার রাইট হবে। কারণটা হলো এই যে একই ফাইলে আমি কালকে আরেক ধরনের অবজেক্টও রাখতে পারি, এটা অ্যালাউড। এই জন্য প্রত্যেকটা সেশনের জন্য হেডার ইনফরমেশন থাকে। এটা হচ্ছে ডিফল্ট সেটআপ। কিন্তু আমাদের যে ওরিয়েন্টেশন, we know very clearly that we are not going to store different type of objects in a file. আমাদের জন্য এক ধরনের অবজেক্টই থাকবে, তাহলে আমরা মাল্টিপল হেডার তো আমাদের দরকার নাই। ওকে, তাহলে আমাদের একটা হেডার রাখলেই হয় এট দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট সেশন। বাকি যে সেকেন্ড সেশন, থার্ড সেশন অনওয়ার্ডস, ওইখানে আমাদের হেডার রাখার প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের স্কিমের জন্য প্রয়োজন নাই। কিন্তু আমাদের প্রয়োজন নাই, বাট ডিফল্ট তো হচ্ছে অন্যটা। ডিফল্ট তো সে হেডার দিবে। তো তাহলে আমরা সেটা হেডার যদি থাকে তাহলে আমাদের অসুবিধা কি, আর আমরা কিভাবে সেটা অ্যাভয়েড করতে পারি সেটা এখন দেখব। ওকে, তাহলে এখানে দেখেন আমার একটা অবজেক্ট আছে, একটা হেডার আছে, ফাইলের সাইজ কত? 255। ওকে, এখন দেখেন আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি, আবার আমি এটা রান করব। ওকে, রান করার আগে আমি দুইটা অবজেক্ট রাইট করব একটা সেশনে। এটা দেখানোর জন্য আমি একটা ডামি অবজেক্ট এখানে রাখছি। একটা তো হচ্ছে আমার জেনুইন অবজেক্ট যেটা ইউজার ইনপুট দিচ্ছে, আর এখানে আমি একটা ডামি অবজেক্ট একটা বানাইছি, এই যে নিউ অ্যাসাইনমেন্ট উইথ সাম ডামি ভ্যালু। তাহলে এখানে রাইট অবজেক্টের রাইট অবজেক্ট আমি দুইবার কল করতেছি পরপর, তাহলে দুইটা অবজেক্ট রাইট হচ্ছে, রাইট? তাহলে এইখানে এই যে দুইটা অবজেক্ট রাইট করলাম, বিটুইন ওপেন and ক্লোজ, তাহলে ওপেন অ্যান্ড ক্লোজ এর মাঝখানে আমি দুইটা অবজেক্ট রাইট করছি, তাহলে হেডার কিন্তু একটাই থাকবে। ওকে, নাও লেটস টেস্ট দ্যাট। তাহলে আমার ফাইল কিন্তু নাই। আমরা দেখলাম যে 255 এর মতো হয় হেডার এন্ড অবজেক্ট মিলে। তো এখন আমার দুইটা অবজেক্ট যদি রাইট হয়, তাহলে কিন্তু হেডার যদি একটা থাকে তাহলে ফাইলের সাইজ কিন্তু 500 হবে না। ফাইলের সাইজ হবে ধরেন ওই 255 প্লাস আরো কিছু, ওকে 300 এর কাছাকাছি কিছু একটা হবে। আমরা যদি দেখি, হ্যালো, আর এটাতে কি ছিল? এটাতে ছিল মনে হয় অন্য একটা কিছু ছিল, এখানে হ্যালোর জায়গায় ছিল ডু সামথিং। তো এইটার কিছু ক্যারেক্টার বেশি হবে। ওকে, এখন যদি আমি সেভ করি তাহলে কিন্তু আমার ফাইলটা ক্রিয়েট হবে উইথ ওয়ান হেডার টু অবজেক্টস। আর ইউ ফলোইং? এই গল্প বন্ধ করেন। হ্যালো, এই যে পেছনে গল্প করতেছেন কেন? ডিস্টার্ব হয়তো। তাহলে এখন আমরা দেখবো যে ফাইলটা ক্রিয়েট হবে। ফাইল ক্রিয়েট হলো, হেডার এবং একটা অবজেক্ট ছিল 255 বাইটস, কিন্তু হেডার যদি রিপিট হইতো তাহলে এটা কিন্তু 500 বাইটের বেশি হতো। কিন্তু এখন দেখবো যে 255 প্লাস সাম 30-40 বাইট, মানে অ্যাকচুয়াল অবজেক্টের যে বাইট সেটাই।
হ্যাঁ, কারণ এখন তো আমার দুইটা অবজেক্ট আমি রাইট করছি। তাহলে দেখেন এখানে আমার ফাইলের সাইজ দেখাচ্ছে এই যে 290, তাহলে 255 ছিল আর পরের অবজেক্ট হচ্ছে 35 বাইটস। তাহলে কিন্তু আমার ওই যে আমরা এটা প্রুফ করলাম যে একটা সেশনে একটাই হেডার রাইট হবে, ফলোড বাই অল দ্য অবজেক্টস রিটেন ইন দ্যাট সেশন। ক্লিয়ার? ক্লিয়ার অর নট? ওকে। এখন যদি আমি ফাইলটা ডিলিট না করি, ফাইল কিন্তু আছে, আমি কিন্তু এখন সেশন ক্লোজ করে ফেলছি। এই বাটন রিটার্ন করতে মানে ক্লোজ হয়ে গেছে, হয়ে গেছে না? আমি আজকে অফিস বন্ধ করে চলে গেলাম, কালকে আসলাম, এসে আবার আমি নতুন দুইটা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? অন্য অন্য একটা কোর্সে আরো দুইটা অ্যাসাইনমেন্ট দিব। তাহলে আমি ধরেন এখানে অন্য ফ্যাকাল্টিও দিতে পারে, ধরেন আমি দিলাম। তার আমার কিন্তু ফাইল অলরেডি দুইটা আছে, এখন আমি আরো দুইটা এখানে দিলাম ওয়েলকাম। তাহলে আমার ফাইলে কিন্তু কত ছিল সাইজ? 290। এখন যদি আরো দুইটা অবজেক্ট অ্যাড হয়, তাহলে অ্যানাদার 290 প্লাস মাইনাস কিছু একটা হবে, তাহলে এটা কত হবে? প্রায় 500 প্লাস, তাই না? ক্লোজ টু 600, ক্লোজ টু 600 হবে। ওকে, তো এখন আমরা যদি এটাকে রাইট করি, এখন কিন্তু অ্যাপেন্ড করবে সে, অ্যাপেন্ড করে ফেলছে। ওকে, তো এখন যদি আমি এটাকে প্রপার্টিতে যাই, তাহলে দেখেন এই যে 600 এর কাছাকাছি, তাই না? তাহলে আমার এখন কয়টা অবজেক্ট আছে? তাহলে সিকোয়েন্সটা কি? হেডার বাইটস ফলোড বাই টু অবজেক্ট বাইটস, ফলোড বাই এগেন হেডার বাইটস, ফলোড বাই এগেন টু অবজেক্ট বাইটস। ওকে, এখন আমাদের যে অ্যাজাম্পশন যে উই উইল হ্যাভ অল দ্য অবজেক্টস সিরিয়ালি, সো দ্যাট লুপের মধ্যে রিড অবজেক্ট উইল রিটার্ন অবজেক্টস ওয়ান বাই ওয়ান। তাহলে আমাদের এই লোড বাটনে গিয়ে আমরা বলতেছি কি লুপের মধ্যে রিড অবজেক্ট। না, এইটাতে প্রবলেমটা কি হবে? না, ওইটা বাদ দেন, আউটপুটে প্রবলেমটা কি হবে, বা আদৌ কোনো প্রবলেম হবে কিনা? আমরা টেস্ট করে দেখি। ফাইলে তো আমাদের চারটা অবজেক্ট আছে না? আমি যদি লোড করি, এই টেবিলে কয়টা রো আসা উচিত? চারটা, কিন্তু দেখেন আসছে কয়টা? চারটাই আসছে, কারণ এখানে প্রবলেমটা সলভ করা হয়েছে সেকশন 4-এ। হ্যাঁ, কিন্তু আমরা যদি অ্যাজ ইউজুয়াল এটাকে রিড করি, তাহলে কিন্তু চারটা আসবে না। খেয়াল করেন, দুইটা আসবে। কেন? ফাইলটা যখন ওপেন হবে সেটা রিড করবে, এরপর লুপের মধ্যে আপনি বলছেন রিড অবজেক্ট, তো প্রথমে তো অবজেক্ট পাবে, রিড অবজেক্ট উইল রিটার্ন দ্য অবজেক্ট, তারপরে আবার রিড অবজেক্ট আবার পাবে। থার্ড টাইম যখন সে লুপে রিড অবজেক্ট করতে যাবে, ওগুলো কিন্তু আসলে হেডার বাইটস, তখন ইট উইল ফেইল টু রিটার্ন অ্যান অবজেক্ট, কারণ ওগুলো অবজেক্টের বাইট ছিলই না ইন দ্য ফার্স্ট প্লেস। তখন রিড অবজেক্ট উইল ফেইল, এন এক্সেপশন দিয়ে সে বের হয়ে আসবে। বুঝতে পারছেন? তাহলে আমার ফাইলে আমি কন্টিনিউয়াসলি অবজেক্ট অ্যাড করে যাচ্ছি ইন ডিফারেন্ট সেশনস, কিন্তু রিড করার সময় শুধু প্রথম সেশনের অবজেক্টগুলোই রিড করা যাচ্ছে, কারণ আই এম ট্রাইং টু রিড অল দ্য অবজেক্টস ইন এ লুপ। মাঝখানে হেডার চলে আসবে যখনই প্রথমবার, তখনই এক্সেপশন দিয়ে বের হয়ে আসবে। বুঝতে পারেন নাই? দুইটা কেন? দাঁড়ান, ওনার প্রশ্নটা শুনি। দুইটা আপনি তো প্রথম সেশনে দুইটা রাইট করছেন, এই যে কোড দেখেন, এই যে রাইট অবজেক্ট, রাইট অবজেক্ট, তাহলে প্রথম সেশনে দুইটা রাইট করছি না, এদের মাঝখানে তো হেডার নাই, তাহলে এই দুইটা রিড অবজেক্ট সাকসেসফুল হবে, কারণ দুইটা রাইট অবজেক্ট পরপর আছে। থার্ড রিড অবজেক্টে গিয়ে সে ফেল করবে, কারণ থার্ড রিড অবজেক্টে গিয়ে ফিজিক্যাল ফাইলে সে পাবে হেডার, হেডারের বাইটস দিয়ে সে অবজেক্ট কি করে দেবে? কারণ ওই যে প্রত্যেক সেশনেই হেডার রাইট হয়। আমি তো এটা ক্লোজ করে দিয়ে সেকেন্ড টাইম রাইট করলাম পরের দুইটা আমি যে দুইটা হেডার আসছে, পরের বার দেখলেন না যে 290 থেকে 500 কত হয়ে গেল সাইজ। কারণ আমি তো যখনই বাটনটা ক্লোজ হয়ে যাবে, আমি কি করছি, আমার এই বাটনের এই যে
অ্যাপেন্ড বাটন অন অ্যাকশন, এখানে আমি ক্লোজ করতেছি না, এই যে ফাইনালি থেকে আমি ক্লোজ করতেছি না, তার মানে কি এই বাটনের অন অ্যাকশন যখন রিটার্ন করবে ফাইল ইজ ক্লোজড, তার মানে সেশন ইজ ক্লোজড। তার মানে বাটন ক্লিক করে ফেললেই সেশন ওপেন, হোয়াট এভার আই রাইট সেশন ক্লোজ। তার মানে যতবার আমি বাটন ক্লিক করব ততবার হেডার রাইট হবে। প্রত্যেক ক্লিকে আমি দুইটা করে রাইট করতেছি, এই জন্য আপনি দুইটা, প্রথমবার শুধু দুইটাই রিড করতে পারবেন। আমি যদি একটা করে রাইট করতাম তাহলে একটাই রিড করতে পারতাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো এখন ধরুন আমি একটা অ্যারে লিস্টে আমার 10টা অবজেক্ট আছে, আমি বাটন বললাম যে রাইট অ্যারে লিস্ট অবজেক্টস টু ফাইল, তখন কিন্তু একটা সেশনে অ্যারে লিস্টের সবগুলো রাইট হবে, তখন কিন্তু আর মাঝখান দিয়ে হেডার আসবে না। এটা ডিপেন্ড যে আমি ওই রাইট বাটনে কি করতেছি তার উপর। তা এখন আমার এখানে দুইবার আমি রাইট বাটন ক্লিক করছি, সো দুইবার সেশন ক্রিয়েট হয়েছে, দুইবার হেডার চলে আসছে। এখন আমার এই পার্টিকুলার এক্সাম্পলে আমি প্রত্যেক সেশনে দুইটা করে অবজেক্ট রাইট করতেছি, তার কারণে আমার দুইটা অবজেক্ট সে রিড করতে পারবে। এখন আমরা দেখলাম যে আমাদের চারটাই রিড করে, কারণ এই প্রবলেমটা আমরা সলভ করেছি। তো সলভ করতে হলে আপনাকে আরেকটা জিনিস এখানে এখন বুঝতে হবে। এখন দেখেন এই অ্যাপেন্ড বাটনে গিয়ে কোডটা যদি আরেকবার একটু খেয়াল করেন, অলরেডি সলভ, সেকশন 4 এ অলরেডি সলভ। আচ্ছা, তো ক্যাচটা হলো এখানে, এই যে ফাইল ওএস, এটা কোন ক্লাসের হ্যান্ডেল? তাহলে এখানে নিউ করা যাবে কাকে? অবজেক্ট আউটপুট স্ট্রিমকে। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার ইউজার একটা ক্লাস, তাহলে ইউজার ইউ ইকুয়াল টু নিউ করা যাবে কাকে? অলসো ইউজারের সাব ক্লাসকে, পলিমরফিজম যদি আমি চাই। তাহলে ইউ ইকুয়াল টু এমপ্লয়িও আমি করতে পারবো, স্টুডেন্টও করতে পারবো, ফ্যাকাল্টিও করতে পারবো, সাপ্লায়ারও করতে পারবো। তার মানে OOS can not only represent instance of object output stream, it can also represent instance of object output stream এর subclass, polymorphism. আচ্ছা, এখন বিফোর আই প্রসিড দ্য ডিসকাশন এটার উপর ভিত্তি করে, তার আগে আরেকটা পয়েন্ট আমাদের একটু ক্লিয়ার করে নিতে হবে। এখন খেয়াল করেন, এই যে রাইট অবজেক্ট, হেডারটা কখন রাইট হবে? ধরেন ফাইলটা নাই, ফাইলটা ক্রিয়েট করতেছেন, তাহলে হেডারটা রাইট হবে কখন? ক্রিয়েট যখন হইলো, ফাইল তো ক্রিয়েট হবে এখানেই, ধরেন এখানে ফাইলটা ক্রিয়েট হইলো, এখানে ও জানে ক্লাসের কোন ক্লাস, এখানে সে কি জানে ফাইল ওপেন হয়েছে না, এই দুই লাইনে তো ফাইল ওপেন হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? হ্যাঁ, তাহলে এই যে দুই লাইনে ফাইলটা যে ওপেন হইলো, এখানে কোন ক্লাসের ব্যাপারে কিছু জানে? ও জানে ফাইলের নাম কি, আর এটাকে অ্যাপেন্ড করা হবে নাকি ক্রিয়েট করা হবে, এতটুকুই সে জানে। তাইলে ক্লাসের ব্যাপারে তথ্য আসবে কোথায়? এখানে। এখানে আপনি কি পাঠাচ্ছেন? এ, তার মানে আপনি একটা অ্যাসাইনমেন্ট ক্লাসের অবজেক্ট পাঠাচ্ছেন। তাহলে রাইট অবজেক্ট একটা ইনস্ট্যান্স রিসিভ করবে, সেটা প্রোডাক্ট ইনস্ট্যান্স হতে পারে, অ্যাসাইনমেন্ট ইনস্ট্যান্স হতে পারে, এমপ্লয় ইনস্ট্যান্স হতে পারে। তাহলে রাইট অবজেক্ট যখন একটা ইনস্ট্যান্স রিসিভ করবে ফর রাইটিং, তখন সে ক্লাসের ব্যাপারে ইনফরমেশন পাবে ফ্রম দ্য ইনস্ট্যান্স। তাহলে এখানে সে একটা অ্যাসাইনমেন্ট ইনস্ট্যান্স রিসিভ করবে, তাহলে রাইট অবজেক্ট জানবে যে আচ্ছা এই ইনস্ট্যান্সটা কোন ক্লাসের? অ্যাসাইনমেন্ট ক্লাসের, তাহলে আমার হেডার ক্রিয়েট করতে হবে উইথ অ্যাসাইনমেন্ট ক্লাস ইনফরমেশন। তাহলে হেডারটা, ওই রাইট অবজেক্টই আসলে হেডারটা রাইট করে। ওকে, এখন খেয়াল করেন, আমরা যদি একটু অবজেক্ট আউটপুট স্ট্রিম ক্লাসটা একটু দেখি, এখানে একটা মেথড আছে দেখেন, এই যে রাইট স্ট্রিম হেডার, দিস ইজ দ্য মেথড রেসপন্সিবল ফর রাইটিং দ্য হেডার। রাইট অবজেক্ট মেথড এই রাইট স্ট্রিম হেডারকে ইউজ করে।
to write the stream, to write the stream header. তাহলে ও নিজে রাইট করে না, ও একটা হেল্পার মেথড ইউজ করে। যেহেতু হেল্পার মেথড ইউজ করে ওই জন্য এটা পাবলিক না, ওটা প্রাইভেট, মানে প্রোটেক্টেড। ওকে, মানে সাব ক্লাসে যদি যায় এই জন্য প্রোটেক্টেড। ঠিক আছে, প্রোটেক্টেড ইজ ইকুইভ্যালেন্ট টু প্রাইভেট অ্যাজ লং অ্যাজ বাইরের ক্লাসের জন্য অ্যাক্সেসিবিলিটি প্রাইভেটের সমান। তার মানে এটা একটা হেল্পার মেথড। তাহলে রাইট অবজেক্ট মেথড এই হেল্পার মেথডটা ইউজ করে টু রাইট দ্য হেডার ইন দ্য ফাইল। তাহলে এই হেল্পার মেথডকে কি সে প্রত্যেকটা কলে ইউজ করবে নাকি সেশনের ফার্স্ট কলে ইউজ করবে? তাহলে সেশনের ফার্স্ট কলে সেটাকে ইউজ করবে। এই কোড তো লাইব্রেরি ক্লাসে ফিক্সড করা, উই ক্যানট চেঞ্জ দ্যাট, তাই না? ওকে, আমরা চাই হেডার গুলো রাইট না হোক, তাহলে কন্টিনিউয়াসলি লুপের মধ্যে আমি প্রত্যেকটা অবজেক্ট এডিট করে ফেলতে পারবো। তাহলে হেডার গুলো যদি রাইট না হোক আমি চাই, তাহলে আমাকে এই লাইব্রেরি ক্লাস মডিফাই করতে হবে। বাট am I allowed to modify library class? না, আমরা কেউই লাইব্রেরি ক্লাস মডিফাই এর জন্য মডিফাই করতে পারি না। তো তাহলে আমি যদি লাইব্রেরি ক্লাসে কোনো মডিফিকেশন আনতে চাই, what I need to do, what can I do? এক্সটেন্ড করে সাব ক্লাসে আমি সেই চেঞ্জটা করতে পারি। ওকে, এখন এই ট্রিকটাই আমরা এখানে করেছি। উই হ্যাভ ক্রিয়েটেড এ সাব ক্লাস। এই মিনি আইরাসে দেখবেন ইউটিলিটি প্যাকেজে আমি একটা সাব ক্লাস বানিয়েছি, অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম এক্সটেন্স অবজেক্ট আউটপুট স্ট্রিম। এই সাব ক্লাসের হোল পারপাস হলো রাইট স্ট্রিম হেডারকে ওভাররাইট করা উইথ এমটি বডি। তার মানে এটা কল হইলেও সে হেডার রাইট করবে না। সো প্রথম সেশনে এটা কল হবে, হেডার রাইট করবে কি করবে না? যদি সেশনের শুরুতে এটাকে কল করা হয়, হেডার রাইট করবে কি করবে না? না, যদি লাইব্রেরি ক্লাসের ভার্সনটা ইউজ হয় তাহলে হেডার রাইট হবে, আর যদি সাব ক্লাসের ভার্সনটা ইউজ হয় তাহলে হেডার রাইট হবে না। কল কিন্তু হচ্ছে। এখন আমি বলতেছি যে ইউ ডট শো ইনফো, এখন ইউটা যদি এমপ্লয়ি ক্লাসের ইনস্ট্যান্স হয় তাহলে সে এমপ্লয়ি ক্লাসের ইনফরমেশন শো করবে, আর ইউটা যদি সাপ্লায়ার ক্লাসের ইনস্ট্যান্স হয় তাহলে সে সাপ্লায়ার ক্লাসের ইনফরমেশন শো করবে। তা আমার ওএস যদি অবজেক্ট আউটপুট স্ট্রিমের ইনস্ট্যান্স হয় তাহলে সে অবজেক্ট আউটপুট স্ট্রিমের যে রাইট স্ট্রিম হেডার ইউজ করবে, সো হেডার রাইট হবে। আর ওএস যদি আমার এই অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিমের ইনস্ট্যান্স হয় তাহলে রাইট স্ট্রিম হেডার এই সাব ক্লাসেরটাই কল এক্সিকিউট হবে। তখন তো আসলে এক্সিকিউট হবে উইথ এমটি বডি, তার মানে আসলে হেডার রাইট হবে না। তাহলে আমরা কি চাই, ফাইলটা যখন ক্রিয়েট করব তখন কোনো ডাটা নাই, তখন আমি চাই ইট ইজ দ্য ফার্স্ট টাইম ফাইলটা ক্রিয়েট হচ্ছে, তখন আমি অবজেক্ট আউটপুট স্ট্রিমের রাইট স্ট্রিম হেডারটা ইউজ করতে চাই, সো দ্যাট হেডার উইল বি ক্রিয়েটেড। কিন্তু যখন অ্যাপেন্ড করব তখন আমি জানি ফাইল অলরেডি ক্রিয়েটেড এবং আমি জানি যে অলরেডি হেডার আছে ফাইলের শুরুতে। তাহলে এখন অ্যাপেন্ড করার সময় যে সেশনগুলো আসবে এখানে যাতে হেডার ক্রিয়েট না হয়, তো তাইলে আমি অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিমের ইনস্ট্যান্স বানাবো যাতে করে কল হইলেও হেডার রাইট না হয়। এখন এই সুপার ক্লাস আর সাব ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এক্স্যাক্টলি সেম এক্সেপ্ট রাইট স্ট্রিম হেডার, বাকি কোনো কিছু তো আপনি চেঞ্জ করেন নাই। All the methods are inherited as it is. All the fields methods are as it is except right stream header. তাহলে এরকম একটা সাব ক্লাস আপনারা বানায় নিতে পারেন বা এটাকেই কপি করে ইউজ করতে পারেন আপনার প্রজেক্টে। তাহলে এই এখন দেখেন, কিন্তু আপনার সবই অ্যাপ্লিকেবল, এখনো ট্রাই কাজ দেয় নাই, এই জন্য লাইব্রেরি ক্লাসের এই মেথডকে ওভাররাইট করলাম রাইট স্ট্রিম হেডার উইথ এমটি বডি। তার মানে কি হচ্ছে যে এই মেথডটা যদি কল হয় মেথড এক্সিকিউট হবে, কিন্তু এক্সিকিউট করে তো আসলে সে কিছু করবে না, কারণ ভেতরে তো বডি খালি, বডিতে কিছু নাই। তাহলে কল হবে, এক্সিকিউট হবে বিকজ ইটস এ লিগাল বডি বাট এমটি বডি। তো তাহলে আসলে তো সে হেডার রাইট করবে না, আমরা তো এটাই চাচ্ছি। ফার্স্ট টাইমে যখন ফাইলটা ক্রিয়েট করা হবে ফার্স্ট সেশনে,
তখন আমরা চাই হেডারটা রাইট হোক, কিন্তু সেকেন্ড সেশন, থার্ড সেশন, ফোর্থ সেশনে হেডার রাইট না হোক। তাইলে আমরা কি করতেছি, কায়দাটা দেখেন এটা কিভাবে। এখন আপনি যখন বলতেছেন ডাব্লিউ ডট ওভারহল, কোন ক্লাসের ওভারহল এক্সিকিউট হবে? পিস্তল না সোর্ড না গ্রেনেড? না, ওই ডাব্লিউ হচ্ছে ওপেনের হ্যান্ডেল, সুপার ক্লাসের হ্যান্ডেল। খেয়াল আছে না পলিমরফিজম আলোচনা করার সময়? তা আপনি যখন বলতেছেন যে ডাব্লিউ ডট ওভারহল, এই ওভারহলিংটা কোন ক্লাসের ওভারহল এক্সিকিউট হবে? ওয়েপনে তো অ্যাবস্ট্রাক্ট মেথড, বা থাকলে ওয়েপনকে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইছেন, তাহলে আপনার ইনস্ট্যান্স হবে হয় পিস্তল, নাইলে সোর্ড, নাইলে গ্রেনেড। তাহলে ডাব্লিউ ডট ওভারহল এটা কোন ক্লাসের ওভারহল? এটা কি ডিপেন্ডস অন ডাব্লিউ, নাকি ডাব্লিউ যাকে রিপ্রেজেন্ট করে ডিপেন্ডস অন দ্য ইনস্ট্যান্স? ইনস্ট্যান্স। তাইলে আমার যে ওএস, আমার যে ওএস এটা হচ্ছে হ্যান্ডেল, এটারই সাবক্লাস কিন্তু অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম আমরা বানিয়েছি। তাইলে আমি এখন বলতেছি যে বাবা ফাইল যদি থাকে আমি অ্যাপেন্ড করব, তাহলে ইনস্ট্যান্স হবে সাব ক্লাসের। তুমি হেডার কল করলেও আসলে হেডার রাইট হবে না। তাহলে রাইট অবজেক্ট যখন হেডার কল করবে এট দ্য বিগিনিং, সাব ক্লাসের রাইট হেডার অবজেক্ট, রাইট স্ট্রিম হেডার এক্সিকিউট হবে, কারণ ইনস্ট্যান্স তো সাব ক্লাসের। সাব ক্লাসের রাইট অবজেক্ট এক্সিকিউট হবে, কিন্তু সাব ক্লাসের রাইট অবজেক্ট এক্স্যাক্টলি সেম অ্যাজ সুপার ক্লাসের রাইট অবজেক্ট, ইনহেরিট হয়ে আসছে অ্যাজ ইট ইজ। তো কিন্তু ওই সাব ক্লাসের রাইট অবজেক্ট যখন আবার রাইট স্ট্রিম হেডারকে কল করবে, সাব ক্লাসেরটা কল হবে, সো আলটিমেটলি হেডার রাইট হবে না। কখন? যখন ফাইল এক্সিস্ট করে। আর ফাইল যদি এক্সিস্ট না করে, ওএস ইকুয়াল টু নিউ লাইব্রেরি ক্লাস, তো তখন লাইব্রেরি ক্লাসের রাইট অবজেক্ট এক্সিকিউট হবে, এবং লাইব্রেরি ক্লাসের রাইট স্ট্রিম হেডারকে কল করলে হেডার রাইট হবে। জি, আপনি সাবক্লাস বানান নাই, র্যান্ডম ক্লাসের সাবক্লাস বানান নাই, মাই র্যান্ডম, যেখানে র্যান্ডম ক্লাসে কি আছে? নেক্সট ইন্ট একটা আছে উইদাউট প্যারামিটার, পুরো ইন্টিজার রেঞ্জের মধ্যে দেয়, আর একটা হচ্ছে আপার বাউন্ড। তা আমরা খুঁজতেছিলাম যে লোয়ার বাউন্ড আপার বাউন্ড সহ একটা নেক্সট ইন্ট, এটা তো নাই র্যান্ডম ক্লাসে। তা আমরা এই যে এটাতেই তো আছে, তাহলে আমরা কি করছি? আমরা তখন এই যে একটা নিজেদের একটা র্যান্ডমকে এক্সটেন্ড করছি, মাই র্যান্ডম এক্সটেন্স র্যান্ডম করে, এখানে আমি এখন একটা 2 প্যারামিটার লোয়ার এবং আপার দিয়ে আমি একটা নেক্সট ইন ওভারলোড করছি। এটা ওভাররাইট না, ওভারলোড, কারণ এই 2 প্যারামিটার নাই অলরেডি সুপার ক্লাসে। তাহলে এই র্যান্ডম ক্লাসের সবই আমার পছন্দ, কিন্তু মনের মধ্যে একটু আক্ষেপ যে লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিয়ে একটা ইন্টিজার র্যান্ডম আমি বের করতে পারি না। তা আমি কি করতে পারি? আমি তো লাইব্রেরি ক্লাসে মডিফাই করতে পারি না, আমি এক্সটেন্ড করে ওই মেথডটা অ্যাড করে দিলাম, ওভারলোড করে ফেললাম। এখানে আমরা ওভারলোড করছি, কিন্তু এই অ্যাপেন্ডেবল অবজেক্ট অবশ্যই আমরা ওভাররাইট করছি, কারণ এখানে উদ্দেশ্য হলো নতুন একটা ভার্সন অ্যাড করা, ওভারলোড, আর এখানে উদ্দেশ্য হলো এক্সিস্টিং ভার্সনকে চেঞ্জ করা, ওই জন্য ওভাররাইট করছি। ওভাররাইট আপনি সাব ক্লাসে করেন, ওটাও তো ওভাররাইট করা, ওটাও তো চেঞ্জ করা, মানে আপনি বডি দিচ্ছেন। ওভাররাইট করা মানে ইনহেরিটেড মেথডের আপনি বডি দিচ্ছেন সাব ক্লাসে। এখন ইমপ্লিমেন্টেড মেথডের বডি আপনি দিতেও পারেন, নাও পারেন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি তো আপনাকে দিতেই হবে। দ্যাট ইজ অ্যান্সার টু ইউর কোশ্চেন, যে অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইট করতেই হয় সাব ক্লাসে, যদি সাব ক্লাস নিজে অ্যাবস্ট্রাক্ট ক্লাস না হয়। কিন্তু ইমপ্লিমেন্টেড মেথডকে আপনি ইচ্ছা হইলে ওভাররাইট করতে পারেন, ইচ্ছা হইলে নাও করতে পারেন। তা আমাদের এখানে ইচ্ছা হয়েছে ওভাররাইট করার, আমরা করছি। কেন? আমাদের এই পার্টিকুলার রিকোয়ারমেন্টের জন্য আমরা চাই যে কখনো কখনো ওই মেথডটা অরিজিনাল কোড এক্সিকিউট হবে, কখনো কল হইলে, আবার কখনো কখনো কল হইলে কিছুই করবে না। তো কিছুই যে করবে না, তাহলে ওই মেথডটাকে ওভাররাইট করতে হবে। তো ওইখানে তো আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে সাব ক্লাসে এটাকে ওভাররাইট করলাম। তাহলে আমার এই ফাইল এক্সিস্ট করে কি করে না তার উপর ডিপেন্ড করবে যে আমি অবজেক্ট আউটপুট স্ট্রিম অরিজিনাল ক্লাসের ইনস্ট্যান্স বানাবো নাকি সাব ক্লাসের ইনস্ট্যান্স বানাবো, সো দ্যাট অ্যাকর্ডিংলি হেডার, রাইট স্ট্রিম হেডার কাজ করবে। তাইলে কি হবে? এখন আমরা যেভাবে এটাকে দাঁড় করালাম,
তাতে কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি এইটুকুর কারণে, এই ইফ এলস এর কারণে আমরা হয় হেডার রাইট করব না অথবা হেডার রাইট করব। যদি এইটা নিউ করি হেডার রাইট হবে, আর যদি এইটা নিউ করি হেডার রাইট হবে না। রাইট অবজেক্ট এক্স্যাক্টলি সেম দুইটাতেই, শুধু রাইট স্ট্রিম হেডারটা চেঞ্জ। তো রাইট অবজেক্ট তো আমরা ডিস্টার্ব করতে চাই না, আমরা তো চাই একইভাবে রাইট অবজেক্ট করুক, কাজে ওইটাকে তো চেঞ্জ করতে যাব না। কিন্তু হেডার রাইটের যে কোডটা ওইটা কখনো কাজ করবে কখনো করবে না। তো তখন ওই কারণে আমরা সাব ক্লাসটা বানিয়েছি। তাহলে লুপের মধ্যে আমি যখন রিড করতে থাকবো কন্টিনিউয়াসলি রিড হতে থাকবে। ঠিক আছে? তো অ্যাজ এ রেজাল্ট তখন আপনি দেখবেন যে আপনারটা রিড হয়ে যাচ্ছে। স্যার যেটা আমরা বানাইছি ওভাররাইড করে ওখানে ক্লোজ আইও এক্সেপশন না দিলে সমস্যা হয় তখন ট্র্যাক সিলেক্ট করব। ফাইল হ্যান্ডলিং তো আপনাকে এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। আমরা থ্রোস নিয়ে আলোচনা করছি না? হ্যাঁ, তাহলে লাইব্রেরি ক্লাসগুলো কেন ট্রাই ক্যাচ দেয় না? লাইব্রেরি ক্লাসগুলো ট্রাই ক্যাচ না দিয়ে থ্রোস দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? এই যে আপনি এখানে বললেন, এই যে আপনি এখানে ফাইলটাকে ওপেন করতেছেন এফ কে, এই ওপেন করতে গিয়ে এক্সেপশন হতে পারে না? হতে পারে যে অ্যাসাইনমেন্ট ডট বিন ফাইল রিড অনলি, তাহলে তো এইটা ওপেনই করতে পারবেন, এক্সেপশন হবে। তাহলে এক্সেপশনটা কোথায় হবে? না, আপনি ওপেন করতে গিয়েই তো এক্সেপশন হতে পারে কনস্ট্রাক্টরে, কারণ কনস্ট্রাক্টরে আপনি ওপেন করার চেষ্টা করতেছেন। তাহলে ফাইল আউটপুট স্ট্রিমের কনস্ট্রাক্টরেই কিন্তু এক্সেপশন হতে পারে। তাহলে ফাইল আউটপুট স্ট্রিমের কনস্ট্রাক্টর যদি থ্রোজ না করে ট্রাই ক্যাচ দিত তাহলে ওই কিন্তু এটা হ্যান্ডেল করতো, কিন্তু ও হ্যান্ডেল না করে বলতেছে থ্রোজ। তাহলে ও যখন বলতেছে থ্রোজ, তাহলে এটা কে হ্যান্ডেল করবে? ওর যে কলার, না ওর কলার, তো ওকে কোথায় কল হচ্ছে, মানে এই কনস্ট্রাক্টরটা কোথায় ইউজ হচ্ছে? আমার অন অ্যাকশনে। তাহলে আমাকে এখন ট্রাই ক্যাচ দিতে হবে, তো সেটাই আমরা করছি। তাহলে ওখানে যদি, এখানে যদি এই কনস্ট্রাক্টর যদি ট্রাই ক্যাচ থাকতো, হ্যাঁ, এবং এখানে যদি ট্রাই ক্যাচ থাকতো, তাহলে আমার এই ট্রাই দেওয়াই লাগতো না। এখন প্রশ্ন হলো যে ওরা কেন ইমপ্লিমেন্ট করে না ট্রাই ক্যাচ? ওরা কেন আমার ঘাড়ে এটা চাপিয়ে দিচ্ছে? ও প্রোগ্রামার, আমিও প্রোগ্রামার, ও তো আরো ভালো প্রোগ্রামার, তাই না? যারা লাইব্রেরি ডেভেলপ করছে তারা ওয়ার্ল্ডের টপ নচ প্রোগ্রামার। তো ওরা কি অলস নাকি যে একটা ট্রাই ক্যাচ ইমপ্লিমেন্ট করতে পারবে না? তাহলে ওরা করে না কেন? থাকুক, আমার যাতে ফ্রিডম থাকে, আমি যাতে আমার ক্যাচ ব্লক কাস্টমাইজ করতে পারি। ও যদি ট্রাই ক্যাচ দেয়, আমি যতই ট্রাই ক্যাচ দিই আমার কাছে তো আসবেই না, ওর কাছেই তো ওটা হ্যান্ডেল হয়ে যাবে। তাহলে আমার ট্রাইয়ে কখনোই এক্সেপশনটা আসবে না, তাহলে আমার কাছে তো ঢুকবেই না। তাহলে আমার কাস্টমাইজড ক্যাচ আর কাজ করবে না, ও যে একটা ফিক্সড ক্যাচ দিয়ে রাখছে ওইটাই সবসময় কাজ করবে। কিন্তু অ্যাজ এ ডেভেলপার আমি যদি আমার অ্যাপ্লিকেশনের কনটেক্সটে এক্সেপশন হ্যান্ডলিংটাকে কাস্টমাইজ করতে চাই, সো আই শুড হ্যাভ দ্য ফ্রিডম অফ রাইটিং মাই ওন ক্যাচ। তাইলে আমি চাই এক্সেপশনটা আমার ট্রাইতে হোক, যাতে আমার ক্যাচে গিয়ে আমি কাস্টমাইজ ভার্সনটাকে রান। কিন্তু ওর কনস্ট্রাক্টরে, ওর একটা মেথডে, ধরেন রাইট অবজেক্ট, এটা তো কনস্ট্রাক্টর না, এটা একটা কাস্টম মেথড। এখন রাইট অবজেক্টের মধ্যেও তো এক্সেপশন হতে পারে, পারে না? অবজেক্ট রাইট করতে চাচ্ছে অথচ ফাইলটা হচ্ছে রিড অনলি, তাহলে রাইট হবে কি করে? তো তখন কি হবে? তখন তো রাইট অবজেক্টে এক্সেপশন হবে। এখন রাইট অবজেক্ট মেথড নিজেই যদি ট্রাই ক্যাচ দিয়ে ওটা হ্যান্ডেল করতো লাইব্রেরি ক্লাস, তাহলে ও তো একটা জেনেরিক কিছু একটা বলে ছেড়ে দিত। কিন্তু আমি আমার কনটেক্সটের অ্যাপ্লিকেশনে বলতে চাই এই অ্যাসাইনমেন্ট ক্লাসের অবজেক্ট রাইট করা সম্ভব হয় নাই, তাইলে এখন আমরা অল্টারনেট হিসেবে এই কাজটা করতে চাই। আমার আই হ্যাভ দ্য ফ্রিডম, দ্য ওয়ে আই ওয়ান্ট টু হ্যান্ডেল, অনেক কিছু আমি করতে পারি। সেই সুযোগটা থাকবে না বলেই ওরা হ্যান্ডেল না করে থ্রোজ করে দেয়। ঠিক আছে? তা আমি তো এখন একটা ওই ইনহেরিটেড মেথড কি ওভাররাইট করবো? এখন ওভাররাইট করতে গেলে আমি মেথডের সিগনেচারে কোনো চেঞ্জ করতে পারবো না, এক্স্যাক্টলি যা থাকবে তাই, শুধু বডিটা চেঞ্জ হবে ভেতরে, ব্লকের ভেতরে আমি চেঞ্জ করতে পারবো বডি, এমটি দেই আর অন্য কিছু দেই, কিন্তু সিগনেচার যেটা নেম, রিটার্ন টাইপ, প্যারামিটার লিস্ট, এগুলোতে আমি কোনো চেঞ্জ করতে পারবো না। তাহলে আমি তো একটা লাইব্রেরি মেথডকে ওভাররাইট করতেছি। তো যার কারণে ওখানে যেভাবে আছে এখানেও সেভাবেই আছে। বোঝা গেল?
অ্যাজ এ রেজাল্ট আমরা যদি এটাকে রিড করি, এখন আমরা দেখবো যে আমাদের কার্ডটাই রিড হবে। এই যে এখন ওয়াইল লুপ ঘুরবে 4 বার, ঠিক আছে। এখন তাহলে ফাইল হ্যান্ডলিং আপনাদের হয়ে গেল বোঝা। এখন আমি এখানে কি করছি, সরাসরি ফাইল থেকে টেবিলে লোড করছি। কিন্তু এমন হইতে পারে যে আপনি একটা অ্যারে লিস্টে লোড করতে চান, ওই অ্যারে লিস্টটাকে হয়তো আপনি 2-3টা কাজে ইউজ করবেন, তাই না? তো তখন আপনি ওই যেটা রিড করলেন, রিড অবজেক্ট, ওইটা তখন আপনার হয়তো টেবিলই নাই, কিন্তু আপনি লোড করে বসে আছেন ফর ফার্দার প্রসেসিং। তখন আপনি একটা লোকাল অ্যারে লিস্টে ওটাকে লোড করে নেন। তো তখন ওটাকে টেবিলের গেট আইটেমসে অ্যাড না করে ওই অ্যারে লিস্টে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট লিস্ট ডট অ্যাড, তাহলে আপনি একটা লোকাল অ্যাসাইনমেন্ট লিস্ট ডিক্লেয়ার করে নেন কন্ট্রোলারে, ওটাতে লোড করে নেন। তারপর হয়তো আপনার অন্য একটা বাটন ক্লিক করলে ওই অ্যারে লিস্টটাকে ইউজ করে আপনি ডাটা প্রসেসিং করবেন। কিন্তু ডাটাটা আপনি আগে ফাইল থেকে র্যামে লোড করে দিলেন ইন এ লোকাল অ্যারে লিস্ট। তো এখন ওটা আপনি কি করবেন, এটা তো আপনার রিকোয়ারমেন্টের উপর আপনি ঠিক করবেন। আমার এই পার্টিকুলার এক্সাম্পল আমি টেবিলে দেখাচ্ছি, সেই জন্য আমি সরাসরি টেবিলের অবজারভেবল লিস্টে অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার? কোশ্চেন? তাহলে ফাইল হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, এখন আপনাদের যে কাজটা করতে হবে, নেক্সট ক্লাসে কুইজ। সো নেক্সট ক্লাসে সবাই থাকবেন, আর সানডেতেই আপনাদের ফাইনাল প্রজেক্ট আপলোড করতে হবে। ওকে, সানডে ইজ ইয়োর লাস্ট ডেট। হ্যাঁ, ওই দিনই আপনাকে ফাইনাল প্রজেক্ট আপলোড করতে হবে। ভাইবা শুরু হবে 15 তারিখ থেকে। আজকে কত? 20 তারিখে কুইজ দিবেন। কুইজ 2 20 তারিখেই আপনারা প্রজেক্ট আপলোড করবেন, 20 তারিখ রাতের মধ্যে, হ্যাঁ, মানে 11:59 এর মধ্যে। হ্যাঁ, তাহলে 20 তারিখে আমি সব প্রজেক্ট পেয়ে গেলাম। 21 তারিখে সেকশন 5-6 এর কুইজ হবে, প্লাস 20 তারিখে আপনাদের যে সাবমিশনগুলো পেলাম এগুলোকে আমাকে আবার অর্গানাইজ করতে হবে। তো সেই জন্য আপনাদের 20 তারিখেই দিতে হবে অল সেকশন, আমার 4টা সেকশন আর কি। এখন হয়তো আসিফ স্যার হয়তো ওনারগুলো হয়তো 19 দিতে পারে। হ্যাঁ, তো যেহেতু আমার MW-তে ক্লাস মিস হয়েছে, ওদের গত সোমবার ক্লাস হয় নাই, ওই যে মার্চ ফর প্যালেস্টাইন, ওইটার কারণে বন্ধ ছিল। গতকালকেও আমি তো ইমেলটা সামহাও আই স্কিপড, আমি ক্লাস নিতে চলে আসছি 8টার সময়, দেখি কেউ নাই। পরে তো মেল চেক করে দেখলাম যে ছুটি দিচ্ছে আইবি। তাই আমি পয়লা বৈশাখে কখনো ক্লাস ছুটি দেয় নাই তো আগে, এবারই প্রথম। তো যার কারণে ওদের কিন্তু প্লাস আপনার কনভোকেশনের সময় আবার একটা মানডে ওদের বন্ধ গেছে এক্সট্রা, তো কোনোটারই মেক আপ হয় নাই, যার কারণে আসলে ওদেরকে 19 তারিখ দিলে হবে না। তো ওই জন্য সবার জন্য এটা 20 তারিখ, আমার সেকশনের জন্য, কারণ আমারগুলোই MW দুইটা, আসিফ স্যারের ST, আজমাইন স্যারের AR, সো ওনাদের কোনো এফেক্ট হয় নাই। তো ওনারা হয়তো 19 দিতে পারে, ঠিক আছে। ওনারা যদি আসিফ স্যার যদি 20 তারিখ থেকে ভাই বানায় তাহলে হয়তো 19 তারিখ দিবে, ঠিক আছে। তাহলে এইটা 20 তারিখে আমরা আরো কিছু প্রজেক্ট নিয়ে, মানে কি বলে, ফাইনালের কোশ্চেন দেওয়া হয়েছে আপনাদের, হ্যাঁ, ওটা নিয়ে আমরা আলাপ করতে পারি 20 তারিখে। আমারটা আমি দিয়েছি, আসিফ স্যার, আজমেন স্যারও একটা করে দিবেন শেয়ার ফোল্ডারে, ঠিক আছে। হ্যাঁ, তো কিছু খেয়াল করলেন, দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম? এখন আমাদের বাদ থাকলো কি, চার্ট। তো এই চার্টটা আমরা 20 তারিখে দেখব, বা আপনারা যদি চান এখন আমি একটু দেখাই দিতে পারি। হ্যাঁ, ভাইবাটা কিরকম হয় আপনাদেরকে আমি একটু দেখাই। ভাইবা কবে হবে সেটা তো বললাম, যে ভাইবাটা হবে আপনাদের 15, 16,
সরি 22-23 থেকে শুরু হয়ে 27-28 পর্যন্ত চলবে। ঠিক আছে, তাহলে হয়তো 22-23-27-28 এই 4 দিন আমি স্লট করে দিব। এখন এটা কিভাবে হবে সেটার একটা আইডিয়া যদি আপনাকে দিতে চাই, তাহলে দেখেন। চব্বিশের অটোমেটটা যদি দেখি, আচ্ছা সানডেতে আপনারা যখন প্রজেক্ট সাবমিট করবেন 11:49 করলেন, এর মধ্যে করে 12টার পরে আপনাদেরকে একটা গুগল ফর্ম দেওয়া হবে, সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম রিগার্ডিং ইওর কন্ট্রিবিউশন টু দ্য গ্রুপ প্রজেক্ট। তাহলে ওই ফর্মটা আপনারা সাবমিট করবেন, এটা ম্যান্ডেটরি, এটা সবার জন্য, নট ফর গ্রুপ লিডার অনলি। উইথড্র না করে থাকলে এটা ম্যান্ডেটরি। এইটার উপর বেস করে আপনার ভাইভা সেশনে মডিফিকেশন দেওয়া হবে। ঠিক আছে, তো ওখানে ফলস ক্লেম করলে আপনার নকল কিন্তু ধরা পড়ে যাবে, সেটা করা যাবে না। হ্যাঁ, এখন আপনি যদি ওখানে বলেন যে স্যার আমি চার্ট ইউজ করি নাই আমার প্রজেক্টে, তাহলে আপনাকে চার্টের মডিফিকেশন দিয়ে আমার লাভ কি? আপনি তো বলতেছেন যে আমি পারি না চার্ট ইউজ করতে, আমার প্রজেক্টে কোনো চার্ট নাই। আপনার মার্কস গুলো কিসে? আপনার মার্কস ডিস্ট্রিবিউশন যদি দেখেন, না আপনাকে এটা দেখতে হবে তো, মার্ক ডিস্ট্রিবিউশন আপনার ক্লিয়ার আইডিয়া থাকা দরকার না? তাহলে আপনার মার্ক ডিস্ট্রিবিউশন, প্রজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন কোথায় পাবেন আগে বলেন? প্রজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন কোথায় দেওয়া আছে? কোন কোর্স আউটলাইন? ল্যাবেরটা, হ্যাঁ ল্যাবেরটা। তাহলে এখানে দেখেন, তো এই যে আপনার এখানে মার্ক দেওয়া আছে, এই যে এখানে আপনি মার্ক পাবেন না? সিআরএ রিপোর্টে কি করছেন, ক্লাস ডায়াগ্রামে কি করছেন, এফএক্সএমএল এর ডিজাইন গুলো কি করছেন, ইমপ্লিমেন্টেশন অফ মডেল ক্লাস কন্ট্রোলার ক্লাসে কি করছেন, এগুলোতে মার্ক নাই? কত মার্ক এখানে? 3.5 7 আর 10 আর 6 কত হলো? 16। কমপ্লায়েন্স টু দ্য ডেভেলপমেন্ট প্রসেসের 4। এটার মানে কি? সিআরএ রিপোর্টের সাথে ক্লাস ডায়াগ্রামের মিল আছে কিনা, আবার এই দুইটার সাথে এফএক্সএমএল এবং ক্লাস ইমপ্লিমেন্টেশনের মিল আছে কিনা। তাহলে এই পুরাটা হচ্ছে আপনার কমপ্লায়েন্স বা রিলেভেন্স। তাহলে এখানে 4। তাহলে এই যে 16 আর 4 কত হলো? তাহলে এই 20 মার্ক তো হচ্ছে আপনার কন্টেন্টের উপর। এখন আপনার ক্লাস ডায়াগ্রামে আপনি দেখাইছেন 20টা মডেল ক্লাস, কিন্তু ইন্টেলিজেন্টে আছে 10টা মডেল ক্লাস। তাইলে কি আপনি এখানে এই 6 পাবেন ক্লাস ইমপ্লিমেন্টেশনে? সেটা তো পাবেন না। এটার সাথে মডিফিকেশনের সম্পর্ক নাই। আপনি বলতেছেন আমার 8টা 16টা গোল, কিন্তু আপনার এফএক্সএমএল বানাইছেন 4টা 8টা গোলের। তাইলে কি আপনি এখানে এফএক্সএমএল এর 3-এ 3 পাবেন? পাবেন না, তাই না? তাহলে এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনি আপনার যা করার কথা তার কতটুকু করছেন, এটা আপনার ডেলিভারেবলস এর মধ্যে আছে। ওয়ার্কফ্লোতে 8টা গোল থাকবে, ইউজার 1-এ 8টা গোল, ইউজার 2-তে 8টা গোল, সিআরএ রিপোর্টে তাহলে আপনার 16টা গোল। সেটাই তো বলতেছি যে ওই তখন ওই যে কোড, মানে আপনার কন্ট্রোলার, তাহলে কন্ট্রোলারে তো আপনার 16টা কন্ট্রোলার থাকার কথা। তাহলে আপনি 16টা কন্ট্রোলার এবং যে কয়টা মডেল ক্লাস সেগুলোর জন্য ধরেন 3% 3%, 3% ধরেন মডেল ক্লাস, 3% কন্ট্রোলার ক্লাস, তাহলে ওইভাবে আপনি কমে যাবে। না না, সিন সুইচিং এর কোডের জন্য কোনো মার্ক নেই, ওটা তো কপি পেস্ট। আপনার কাস্টম মেথডের জন্য মার্ক, অর্থাৎ আপনার অন অ্যাকশন গুলো আপনি লিখছেন কিনা, ইনিশিয়ালাইজ ঠিক মতো বুঝে করছেন কিনা। সিন সুইচিং এর কোড হচ্ছে কপি পেস্ট, 3 লাইনের একটা কোড, তাই না? কাজে ওইটার জন্য কোনো মার্ক নেই, ওটা আপনি এমনি করবেন, ওটা হচ্ছে বিল্ডিং। তো এখন আপনার যা মার্ক পাওয়ার আপনি পেলেন, ধরেন আপনি এখানে কথার কথা এই 20-এর মধ্যে আপনি 18 পেলেন, বা কেউ হয়তো 20-এর মধ্যে 12 পেল, বা কেউ হয়তো তেমন কিছুই করে নাই 20-এর মধ্যে 6 পেল, যার যা পাওয়ার তা পেল। এখন আপনি যে 20-এ 18 পেলেন, আপনি কষ্ট করছেন এই জন্য আপনি 20-এ 18 পেলেন।
আর উনি কষ্ট করে নাই, কাজই করে না, উনি 6 পাইছে বিষয়ের মধ্যে। কিন্তু হতে পারে উনি কষ্ট কম করছে, 6 পাইছে, আপনি কিছুই করেন নাই, কারো কাছ থেকে এনে সাবমিট করে 18 পাইছেন, হইতে পারে না? এইটা যে না, সেটা প্রমাণ করার জন্যই মডিফিকেশন। স্যার ওই চার্টটা আমরা কি ওগুলো ইনক্লুড করবো লাইক চার্ট বা আপনাকে গুগল ফর্ম দেওয়া হবে, ওখানে প্রশ্ন থাকবে, সিআরএ রিপোর্টের উপরে কয়েকটা প্রশ্ন থাকবে, আপনি প্রশ্নের অ্যান্সার দিবেন। হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো। ক্লাস ডায়াগ্রামের উপরে কোশ্চেন থাকবে, আপনি অ্যান্সার দিবেন। এফএক্সএমএল এর উপরে কোশ্চেন থাকবে, আপনি অ্যান্সার দিবেন। আপনার ইন্টেলিজে ইমপ্লিমেন্টেশনের উপরে কোশ্চেন থাকবে, আপনি অ্যান্সার দিবেন। ওই অ্যান্সারের মধ্যেই বের হয়ে আসবে আপনি কি করছেন। সেলফ অ্যাসেসমেন্ট গ্রুপে কি আছে এটা না, আমি নিজে কতটুকু করছি। স্যার এটা তো ফর্ম তো আমাদের সাবমিট করা লাগতেছে না এটা, তাই না? এটা জাস্ট আমরা ফিল আপ করতেছি কোনটা? ফর্মটা। কোন ফর্মটা? ওই অ্যাসেসমেন্ট ফর্মটা। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ফর্ম, আবার সাবমিশন ফর্মও তো একটা আছে। সাবমিশন সাবমিশন ফর্ম শুধু গ্রুপ লিডার সাবমিট করবে, গ্রুপ প্রজেক্ট, ওই যে ফাইনাল ফোল্ডারের জিপ। আর অ্যাসেসমেন্ট ফর্ম তো সবার জন্য, এটা ইন্ডিভিজুয়াল সেলফ অ্যাসেসমেন্ট, আত্মসমালোচনা, যে আমি কি করলাম, আমার কি করার কথা ছিল, আমি কি করলাম। তাহলে আপনি যাই করলেন সেই অনুযায়ী কিন্তু 20 মার্কের মধ্যে আপনি যা পাওয়ার পেলেন। এখন বাকি 10 মার্ক কোত্থেকে আসবে? আপনার ওভারঅল এই কোর্সের কিছু বেসিক নলেজ আপনার থাকতে হবে এই প্রজেক্টটা করতে গেলে। সেই নলেজটা আছে কিনা সেটার জন্য একটা ভাইবা, তাহলে সেই ভাইবা হচ্ছে আপনার মার্ক। এই ভাইবাটা ওভারঅল কনসেপ্টের উপরে, যেগুলো না থাকলে প্রজেক্ট করা যাবে না। কোর্স ভাইবা, ঠিক আছে? তার মানে এই কোর্সের যে কনসেপ্টগুলো আপনি বিল্ড আপ করছেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনি প্রজেক্টটা দাঁড় করালেন, সেইটার একটা বেসিক কনসেপ্ট আপনার আছে কিনা, প্রজেক্ট করার জন্য যে কনসেপ্টগুলো দরকার। তাহলে এইখানে আপনাকে কিছু কোশ্চেন দেওয়া হবে, ধরেন 5টা কোশ্চেন, ধরেন 6টা কোশ্চেন দেওয়া হলো, আপনি যে কোনো 4টা অ্যান্সার করতে পারেন, 4 মার্ক। তাহলে এখান থেকে আপনি 4 পেয়ে গেলেন, তা আপনার কনসেপ্ট ভালো থাকলে আপনি এটা পারবেন। তাহলে কত হলো? 24। আর আপনি নকল করছেন কি করেন নাই, এই যে পরীক্ষা দিচ্ছেন নকল করি নাই প্রমাণ করার জন্য, ওই মডিফিকেশনের পারফরমেন্সটা আবার 6 মার্ক। এই হচ্ছে আপনার 30। তাহলে এটা অনেকের মিথ, ভুল ধারণা যে আমি মডিফিকেশন ভালো করলেই কোর্সে এই পাবো, এটা কেউ আপনাদের এই বুদ্ধি দিতে পারে, এটা টোটালি ভুল জিনিস। মার্ক তো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট থেকে। এখন ধরেন আপনার এখানে আপনি 20-18 পাইছেন, এখানে 20-18 পাইছেন, কিন্তু মডিফিকেশনে দেখা গেল যে আপনি পারলেন না, তখন কি হবে? হ্যাঁ, প্লেজারিজম ডিটেক্টেড, তো তখন আপনি কোর্সে এফ পাবেন। মানে প্লেজারিজম ডিটেক্টেড মানে এফ। হ্যাঁ, যদি আপনার কোয়েশ্চেন ছিল তখন মানে কোশ্চেন না তো, মডিফিকেশন। কোশ্চেন তো আপনাকে ভাইভাতে দেওয়া হচ্ছে, মডিফিকেশন আপনি বললেন যে আপনি বলতেছেন যে আমি টেবিল ইউজ করছি, আপনি বলতেছেন যে আমি একটা মডেল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে একটা বাইনারি ফাইলে রাইট করতে পারি, এটা আপনি সেলফ অ্যাসেসমেন্টে বলছেন। সেলফ অ্যাসেসমেন্টে বলছেন আমি বাইনারি ফাইল থেকে অবজেক্ট রিড করে টেবিলে দেখাইতে পারি, ফিল্টার করতে পারি। আবার আপনি বলছেন যে আমি চার্টও বানাইতে পারি, ফাইল থেকে ডাটা রিড করে আমি সেটাতে একটা চার্ট বানাইতে পারি। আমার প্রজেক্ট আমি করছি আমার পার্টে, তো যার কারণে আপনি 20 মার্কের মধ্যে ভালো মার্ক পাইছেন। এখন আপনাকে আমি একটা মডিফিকেশন দিব, আপনি এক্স্যাক্টলি যা করছেন তাই না, একটু চেঞ্জ করে, হ্যাঁ, যাতে আপনি আমার সামনে বসে আবার করে দেখাবেন যে একটা মডেল ক্লাস ক্রিয়েট করলেন, করে সেটা বাইনারি ফাইলে আপনি রাইট করলেন, করে সেখান থেকে অবজেক্ট রিড করে আপনি যা ক্লেম করছেন, আপনি বলতেছেন যে আমি না, আমি বলতেছি আর কি, যে আপনি যেটা বলবেন যে আমি করছি সেটাই দিবেন, তাই না? সব টেস্ট করবো না। আপনি যেটা করছেন, আপনাদের যেগুলো করানো হয়েছে সেগুলোর মধ্যে যেগুলো যেগুলো আপনি আপনার প্রজেক্টে কন্ট্রিবিউট করছেন সেগুলোই শুধু আপনি, বুঝাইতে পারছি?
বুঝছেন? 6K আপনি, হ্যাঁ 15, ওই যে 12টা, কিন্তু 12টা কাউন্ট করতেছে অ্যাড্রপের পর থেকে। তো অ্যাড্রপের আগেও তো 3টা অ্যাবসেন্ট আছে তার। Oh my god. অ্যাড্রপের আগে তো 14তে অ্যাবসেন্ট উইথড্র হবে না, 15 হইলে হবে, 15 হইলে ওনার হবে। কিন্তু আসলে ওনার 13, যে এখন দিয়ে দিলে এটা 13 হয়ে যাবে। হুম কয়জন আছে ক্লাসে?